উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধন রূপের অধিকারী। লিখেছেন সুমি চৌধুরী। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৬। আকাশ ক্লাস শেষ করে স্বভাব মতো রূপা ছুটি নিয়ে বের হয়। তবে আছে একা না, বৃষ্টিও আছে। তার নাকি কলেজে আর একদম ভালো লাগছিল না। তাই রূপার দেখা দেখি সেও প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে একসাথে চলে আসলো। রাস্তায় এসে রূপা বৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে কপালে হালকা ভাঁজ ফেলে বলল, তুই তাহলে বাড়ি চলে যা। বাড়িতে যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি আমি এখনো ক্লাসেই আছি। বৃষ্টি নিজের অন্যায় কোনাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে ঠোঁট উলজে বলল, আমি একা একা বাসা গিয়ে কি করব? চল, আজকে তোর সাথে আমিও ওই ডেলিভারি কাজটা করব। না, করবি না একদম। এই সুযোগে একটু ঘোরাও হবে। অনেকদিন ধরে কোথাও ঘুরতে যায় না। রূপা আর তাকে বারণ করার মতো কোনো জ্বর পেল না। মৃদু হেসে মাথা নাড়ল। অতঃপর দুজনে একটা ফাঁকা রিক্সা চেপে ধরে ডেকে সরাসরি কেকের দোকানের সামনে চলে আসলো। দোকানের ভেতরে তখন ক্যাশ কাউন্টারে আনসার শেখ গম্ভীর মুখে বসেছিল। বৃষ্টি আর রূপা দুজনেই একসাথে ভেতরে প্রবেশ করে নিচু গলায় সালাম করলো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আনসার শেখ চশমার উপর দিয়ে তাকিয়ে নরম হেসে সালামের উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। এসেছো? আমি তোমার অপেক্ষাতেই ছিলাম মা। রূপা নিজের খাতের ব্যাগটা ঠিক করতে করতে বলল, আমি ভেতরে গিয়ে রেডি হয়ে আসছি আঙ্কেল। আপনি ততক্ষণে কেকগুলো একটু প্যাক করার ব্যবস্থা করুন। বলে রূপা যেই না ভেতরের দিকে পা বাড়াতে যাবে ঠিক তখনই পেছন থেকে আনসার শেখ গলা উঁচিয়ে ডাক দিলেন, আচ্ছা তুমি কত জানি টাকা চেয়েছিলে অগ্রিম হিসেবে? তাৎক্ষণিকভাবে রূপার পা দুটো মেঝের ওপর থেকে থমকে যায়। বুকের ভেতরটা যেন এক পলকের জন্য কেঁপে ওঠে। অতঃপর সে খুব ধীরে ঘাড় করিয়ে আনসার শেখের দিকে তাকিয়ে কাপা গলায় জবাব দেয়, 1,10,000 টাকা। কাউন্টারের ড্রয়ার থেকে একটা ভারী খাম বের করে আনসার শেখ রূপার খানিকটা কাছে এগিয়ে আসেন। নিজের গম্ভীর মুখে এক চিলতে ভরসায় হাসি ফুটিয়ে রূপার কাঁপতে থাকা হাতটার ওপরে সাদা খামের পাতিকেটটা তুলে দিয়ে বললেন, এতদিন তোমার সততা আর কাজের প্রতি একাগ্রতা দেখে আমি খুব ভালো করে বুঝেছি যে তুমি কাজে ফাঁকি দেওয়ার মতো মেয়েও না। তাই তোমার উপরে আমার পুরো বিশ্বাস হয়েছে। নাও, এই খামের মধ্যে পুরো 1,10,000 টাকাই আছে। রূপার মনে হলো সে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। তার চোখের মনি দুটো খুশিতে চকচক করে ওঠে। গলার আওয়াজটা আটকে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, সত্যি বলছেন আঙ্কেল? আনসার শেখ ডয়ারটা আটকে মৃদু হেসে বললেন, হ্যাঁ। আর আজকে থেকে তোমার আর এই কড়া রোদের মধ্যে হেঁটে হেঁটে বা রিক্সাতেই ডেলিভারি করার কাজ করতে হবে না। বাইরে একটা স্কুটার রেখেছি, এখন থেকে ওইটা দিয়েই তুমি কেক ডেলিভারি করার যাতায়াত করবে। কথাটা শোনা মাত্রই রূপা নিজের মাথা নিচু করে ফেলল। তার ফর্সা কপালে একরাশ চিন্তার ভাঁজ পড়ে। সে আমতা আমতা করে নিচু গলায় জবাব দেয়, কিন্তু আমি তো স্কুটার চালাতে জানি না আঙ্কেল। আমার ওটায় চড়তেও আমার ভয় লাগে। রূপা এই দ্বিধা দেখে দ্রুত গতিতে এগিয়ে আসে বৃষ্টি। সে রূপার কাঁধের উপরে নিজের হাত দিয়ে ভর রেখে বেশ চওড়া একটা হাসি দিয়ে দাঁড়িয়ে বলে, নো টেনশন, আমি তো পারি। একদম পানির মতো শিখিয়ে দেবো তোকে। রূপা নিজের ঠোঁটে হালকা কামড়ে ধরে বৃষ্টির দিকে তাকিয়ে অন্যটা খামচে ধরে বলে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। বৃষ্টি রূপার দুই গালে মৃদু টোকা দিয়ে আশ্বস্ত করার সুরে বলল, আমি আছি তো তোর সাথে। একবার হ্যান্ডেল ধরা শিখে গেলে আর একটু ভয় পাবি না। দুজনের এই কাণ্ডে দেখে আনসার শেখ চশমাটা নাকের ওপরে ঠিক ঠিক করে গম্ভীর মুখে বললেন, আজকে তোমাদের ছুটি, কারণ আজ করতে হবে না কাজ। আজ নতুন কোনো কেকের অর্ডার নেই। আজকের দিনে আর কোনো কাজ নেই শুনে বৃষ্টি তো খুশিতে প্রায় নিচেই ওঠে। সে দুই হাত জোরে আহ্লাদি গলায় বলে, তাহলে তো খুব ভালো, অনেক মজা হবে আজকে। আমরা অনেক করবো আঙ্কেল। আপনি যদি কিছু না মনে করেন তাহলে স্কুটিটা কি আমরা আজকে একটু নিতে পারি? কথা দিচ্ছি সময় মতো একদম ঠিকঠাক ফিরিয়ে দিয়ে যাব। আনসার শেখ আর কোনো কথা না বাড়িয়ে সময় নষ্ট করলেন না। তিনি চুপচাপ কাউন্টারের ভেতরে ড্রয়ার থেকে স্কুটির চাবিটা বের করে এনে বৃষ্টির বাড়িয়ে দেওয়া হাতের তালুর উপরে রেখে মুচকি এসে বললেন, এই নাও চাবি, যতক্ষণ ইচ্ছে ঘুরতে পারো তোমরা, সাবধানে চালিও। বৃষ্টি খুশিতে চাবিটা নিয়ে হাসতে হাসতে রূপার হাতটা টেনে ধরে দোকানের বাইরে চলে আসে। সে ডানে বামে আশেপাশে তাকিয়ে স্কুটারটা খুঁজতে থাকে। দোকানদার ঠিক একটুখানি সামনে একটা চকচকে স্কুটার পার্ক করা দেখে বৃষ্টির একচোটে সেন্টারের কাছে চলে যায়। স্কুটারটা স্টার্ট না দিয়ে ঠেলে রূপার সামনে এনে বেশ জাঁকজমক গলায় বলে, ওঠ। রূপা নিচেও দুই হাতে বুকের কাছে গুটিয়ে নিয়ে ভয় পিছিয়ে গিয়ে বলে, আমার বড্ড ভয় লাগছে রে, আমি একদম পারবো না। চল না, আমরা আজ হেঁটেই যাই। বৃষ্টি স্কুটারে হ্যান্ডেলটা শক্ত করে ধরে চোখ বড় বড় করে বলে, আরে পাগলি, কিছু হবে না। তুই শুধু সিটে ওঠ আর আমাকে পেছন থেকে একদম শক্ত করে জড়িয়ে ধরে থাকবি। তারপর দেখিস তোর ভয় লাগে কিনা। রূপা নিজের মাথাটা ডানে বামে নেড়ে কাঁদো কাঁদো গলায় বলে, তবুও আমি পারবো না রে, আমার কেন যেন মনে হচ্ছে আমি ওটাই উঠলেই নিশ্চিত ধপাস করে নিচে পড়ে যাব। বৃষ্টি এবার বেশ বিরক্ত হওয়ার ভান করে রূপার কোনো ওজোর আপত্তি না শুনে জোর করে টেনে ওকে স্কুটারের পেছনে সিটে বসিয়ে দিল। তারপর নিজের সামনের সিটে জাঁকিয়ে বসে চাবিটা
লকের ভেতরে ঢুকে খটাস করে বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধর, ভয় পাস না, কিচ্ছু হবে না। রূপা নিজের কাঁপা কাঁপা ঠোঁট দুটো বাড়িয়ে বৃষ্টিকে পেছন থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। বয়ের চোটে তার ভেতরে আত্মাটা যেন থরথর করে কাঁপছে। বৃষ্টি নিজের সবটুকু ট্যালেন্ট খাটিয়ে চাবিটা ঘুরিয়ে একই সেলফেই বাইক স্টার্ট দিল। অতপর এক্সিলেটরে ঘুরিয়ে মসৃণভাবে রাস্তায় চলতে শুরু করলো। রূপা আতঙ্কে নিজের চোখজোড়া শক্ত করে বন্ধ করে ফেলে 2 হাত দিয়ে জামা খামচে ধরে বৃষ্টিকে আরও জোরে চেপে ধরে। অন্যদিকে বৃষ্টি মুখ চওড়া করে হাসতে হাসতে বেশ পুরপুরে মেজাজে স্কুটার চালাচ্ছে। এই জিনিস চালানো তার কাছে একদমই নতুন কিছু নয়। বৃষ্টি আগে থেকেই বাইক, স্কুটার এবং বড় প্রাইভেট কার গাড়ি খুব নিখুঁতভাবে চালাতে জানে। এইসব জিনিস অনেক আগে তার খুব ভালো করেই শেখা হয়ে গিয়েছে। আর এই সব কিছু তাকে হাতে কলমে শিখিয়ে তার আপন কাকাতো ভাই অবধি আবিদ, যে বর্তমানে ইতালি থাকে। আবিদ মূলত ইতালির নাগরিক, কারণ শুরু থেকেই বৃষ্টির কাকা আর কাকি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করেন। আবিদ যখনই বাংলাদেশে বেড়াতে আসতো তখনই সময় পেলে বাইক আর গাড়ি চালানো শেখাতো বৃষ্টিকে। ভাইয়ের সেই কড়া ট্রেনিংয়ে ধীরে ধীরে সত্যি বৃষ্টি এইসব জিনিসে খুব দারুণভাবে চালাতে শিখে গিয়েছে। বৃষ্টি মুখ চওড়া করে হাসতে হাসতে গ্লাসের উপর ভয়ার্থ চেহারা থেকে বেশ মজা নিয়ে বলে, এখনো কি তোর ভয় লাগছে রে? রূপা খুব ধীরে ধীরে নিচে বন্ধ চোখের পাতা দুটো মেলে তাকাই। সে ডানে বামে আশেপাশে তাকাই। রাস্তায় কত শত গাড়ি নিজেদের মতো করে চলাচল করছে, আর সে সব ট্রাফিকের মাঝখান দিয়ে তাদের স্কুটারও কি সুন্দর বাতাসে কেটে কেটে মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। এক মুহূর্তের মধ্যে রূপার মনে সব ভয় যেন কর্পূরের মতো উবে যায়। এক অদ্ভুত অচেনা ভালো লাগা, তার স্বাধীনতার অনুভূতি তার বুকের ভেতরে কাজ করতে শুরু করে। সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে বাঁধনহারা হাসি ফুটিয়ে অজান্তেই বৃষ্টিকে ছেড়ে দিয়ে নিজের 2 হাতে পাখি টানার মতো 2 পাশে মেলে দেয়। চারিপাশে হাওয়া এসে তার চুলে আর ওড়নায় দোলা দিয়ে যায়। বৃষ্টি লুকিং গ্লাসে রূপার এই উড়ন্ত অবস্থা দেখে মুচকি এসে বলল, কি, আমি বললাম না যে একবার উঠলে একটুও ভয় পাবি না? দেখলি তো, তুই যদি কখনো কোনো গাড়িতে উঠে আসল রোমান্স আর আনন্দ চাস, তাহলে এই চরম আনন্দ শুধু এই 2 চাকার বাইকেই সম্ভব। বাইকে চড়া কি যে স্বাধীনতা আর আনন্দ, সেটা আর অন্য কোনো 4 চাকার বন্ধ গাড়িতে কখনোই নেই। রূপা চোখ বন্ধ করে মৃদুস্বরে বলল, তুই ঠিকই বলেছিস, অনেক ভালো লাগছে। এই প্রথম আমি কোনো গাড়িতে উঠে এত ফিল পাচ্ছি। বাতাসে রূপার চুলগুলো উড়েছে, ঠোঁটে করে লেগে আছে এক চিলতে প্রশান্তি। দুজনে অনেকক্ষণ ঘোরে। অতপর বৃষ্টি স্কুটার থামাই বায়ান্স কম্পিউটারের দোকানের সামনে। বড় আর চকচকে দোকানটা দেখে রূপা ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে বলে, এখানে কেন আসলি? বৃষ্টি স্কুটার থেকে নেমে চাবিটা হাতে নিয়ে চটপট গলায় বলে, কেন, ল্যাপটপ কিনবি না? মুহূর্তে মনে পড়ে রূপার, তার তো ল্যাপটপে কেনার কথা চলে গিয়েছে আর সে কিনার ভুলেই গিয়েছে। অপরাধ বোধের রূপার ফর্সা মুখটা হঠাৎ থমকে যায়। এখনই চোখের সামনে দুটো স্থির হয়ে আসে। সে তড়ি করে গাড়ি থেকে নেমে চোখ মুখ শক্ত করে বলে, ভুলে গিয়েছিলাম, চল চল। দুজনে একতলা শোরুমের প্রবেশ করে। অতঃপর কম্পিউটারের দোকানের লোকের সাথে গম্ভীর মুখে অনেক দামাদামি করে এলাইট বুক 840 অবশেষে ল্যাপটপটা কিনেই ফেলে। কিনে শেষে দুজন বাইরে এসে ল্যাপটপের বক্সটা শক্ত করে ধরে রাখতে গিয়ে রূপার হাত দুটো হালকা কাঁপছে। আপন মনে জবাব দেওয়ার স্বস্তিতে তার চোখজোড়া টলমল করে ওঠে। খুশিতে যেন সে এখন কেঁদেই দেবে এমন অবস্থা। বৃষ্টি রূপার মুখের সেই আবেগ দেখে চওড়া হেসে উল্লাসে বলে, অবশেষে তুই তোর কথা রাখলি। 1 সপ্তাহের মধ্যে তাহলে তুই ল্যাপটপটা দিয়েই দিলি ভাইয়াকে। রূপা ল্যাপটপের বক্সটা বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি করব বল, অন্যের জিনিস ভাঙার এই অপরাধের দায় আমি নিয়ে সত্যিই আর এক মুহূর্ত চলতে পারছি না। অপমানে ক্ষোভ আর ল্যাপটপ কিনতে পারার স্বস্তি দুটোই তার একসাথে তার গলার স্বরে ফুটে ওঠে। বৃষ্টি আহত হেসে স্কুটারে উঠে বসে তাড়া দেওয়ার ভঙ্গিতে বলে, খুব ভালো করে বুঝেছি তোর মনের অবস্থা, এখন ওঠ। রূপা স্কুটারের পেছনে শক্ত হয়ে বসে বৃষ্টির সাথে সাথে এক্সিলেটরে ঘুরে দাঁড়ায়। গাড়ি চালানো শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই হুট করে রাস্তায় মাঝখানে ধুলো উড়িয়ে সাঁই করে ঠান্ডা বাতাসে চলা শুরু করে। রূপার পলকে চারিপাশে নীল আকাশটা কালো মেঘের অন্ধকারে হতে লাগে। চারিপাশে পাতারা মাতাল হয়ে তুলছে দেখে দুজনেই খুব ভালো করে বুঝে যায় যে কোনো মুহূর্তে এবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ভিজে যাওয়ার ভয়ে বৃষ্টি আর 1 সেকেন্ডও দেরি করে না। সে তাড়াতাড়ি স্কুটার চালিয়ে সোজা ছাকিন ভাইয়ের ফুলের দোকানের সামনে এসে ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি থামার মুহূর্তে লাফিয়ে নেমে পড়ে বৃষ্টি। রূপা আরও বক্সটা আগলে তার পিছু পিছু দৌড়ায়। দুজনে হন্তদন্ত হয়ে দৌড়ে দোকানের ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ তাদের এভাবে হাঁপাতে ঢুকতে দেখে কাউন্টার থেকে সাকিন মুখ তুলে তাকায়। দুজনকে একসাথে দেখে বেশ অবাক হয়ে আর খুশি হয়ে বলে, আরে তোমরা, কি খবর, কেমন আছো দুজনে? রূপা আর বৃষ্টি ততক্ষণে দৌড়ঝাঁপের ক্লান্তি ভুলে সাকিন ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে উত্তর দেয়,
খুব ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সাকিনের একটা মলিন হেসে মাথা নেড়ে বলে, এই তো ভাই ভালো, কোনো রকমের দিনটা কেটেই যাচ্ছে। বাইরে তখন মেঘের ডাক আরও গম্ভীর হচ্ছে। বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে একবার সাকিনের দিকে ঘুরে বেশ চতুর একটা মুচকি হেসে বলে, ভাইয়া আজ তো যে হারে মেঘ ডাকছে নিশ্চিত বৃষ্টি নামবে। এমন আবহাওয়া মনে হয় না আজ আর তেমন ফুল বিক্রি করা যাবে। তার চেয়ে বরং আজ রূপাকে ছুটি দিয়ে দেন না। সাকিন হা হা করে হেসে উঠে বেশ আন্তরিক গলায় বলল, আরে ছুটি দেওয়ার জন্য আবার বলার কি আছে? তাছাড়া আজ পাইকারি বাজার থেকে কোনো ফুলই আসেনি দোকানে। আমি নিজেই সকালে আকাশে এই গোমট অবস্থা থেকে ফুল আনতে নিষেধ করে দিয়েছি, যদি বৃষ্টি এসে সব ফুল নষ্ট করে দেয় এই আশঙ্কায়। ঠিক তাই হলো, দেখ যেমন ভাবেছিলাম ঠিক তেমনই বৃষ্টি নেমে আসলো। সাকিন ভাইয়ের কথা শেষ হতেই রূপার ঠোঁটের কোণে একটা দুষ্টুমি ভরা হাসি খেলে যায়। সে কি মনে করে জানি বৃষ্টির একদম গা ঘেঁষে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে তিপ্পানি কাটার সুরে বলেন, একটা কথা বলি বেস্টি, খবরদার রাগ করিস না কিন্তু। আজ কেমন জানি তুই আর আকাশ ভাইয়া এই দুইটা শব্দই প্রকৃতির সাথে বেশি বেশি মিলেছে রে। এই দেখ প্রকৃতি আকাশটা যেমন ভালো নেই আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, তার মানে ঠিক তেমনই আমাদের আকাশ ভাইয়ের মনটাও আজ একদম ভালো নেই। তুই এসেছিস বলে বোধহয় বৃষ্টি হয়ে তার মনটা এবার ভালো করে দিবি। বৃষ্টি চোখ পাকিয়ে তাকায়, রূপা খিলখিল করে হেসে ফেলে। তাদের এই খুনসুটির মাঝে বাইরে ততক্ষণে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে পড়েছে। চারিপাশে ধুলোবালি ধুয়ে দিয়ে আকাশে ভেঙে জল পড়েছে। হুট করে এই বৃষ্টি দেখে বৃষ্টির নিজের খুব শখ হলো বৃষ্টিতে ভেজার। সে রূপার দিকে জল ভরা চোখে দুটো বড় বড় করে তাকিয়ে বলে, রূপা চল ভিজি। ভালো লাগছে না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে। রূপা বাহিরে বৃষ্টির ছিটের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলে, আমার বৃষ্টিতে ভিজলে যে জ্বর চলে আসে রে। বৃষ্টিতে আসলে মোটেও দমল না। সে রূপার হাতটা শক্ত করে টেনে ধরে আবদারের সুরে বলে, ধুর একদিন জ্বর আসলে কিছু হবে না, চল তো। এরপর ল্যাপটপের দামি বক্সটা সাকিন ভাইয়ের দোকানের সামনে এনে দুজনে এক লাফে নেমে পড়ে রাস্তার ধারে। ছুটে এসে লাগছে তাদের চোখে মুখে। হাঁটতে হাঁটতে দুজনে একসময় একেবারে ফাঁকা রাস্তায় চার রাস্তায় চলে আসে, যেখানে কোনো মানুষের কোলাহল নেই। দেখতে দেখতে দুজনে ভিজে একদম একাকার হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তারা যেন একটা শীতল ছোঁয়া পায়। বর্তমানে সব জটিল স্মৃতি, অপমান আর কষ্ট এক নিমিষে বলে ডুব দেয়, হারিয়ে যায় ছোটবেলার সোনালি স্মৃতিতে। কোনো এক জাদু বলে তারা যেন ফিরে গিয়েছে সেই অতীতে। দুজনেই দুই কাঁধের স্কুল ব্যাগটা শক্ত করে ধরে একদম ছোট বাচ্চাদের মতো মনির আনন্দের রাস্তায় লাফাতে শুরু করে। রূপার পা দিয়ে বৃষ্টির জমা জল ছিটিয়ে দেয় বৃষ্টির গায়ে। বৃষ্টিও খিলখিল করে হেসে পাল্টা পায়ের ছিটায় রূপাকে ভিজিয়ে দেয়। এক পর্যায়ে দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে গোল হয়ে চরকির মতো মনের শোকে ঘুরতে থাকে। মাথার উপরের দিকে তুলে বৃষ্টি জল জল সরাসরি মুখে মাখে। সেই ঘোর লাগা মুহূর্তটুকু শেষ হতেই তারা নিজেদের কাঁধের ব্যাগটা বারবার আকাশের দিকে উঁচুতে ছুঁড়ে মারে, আবার লুফে নেয়, যেন কাজ ধরার কোনো মহা প্রতিযোগিতা চলছে। এক কথায় বর্তমানে সবচেয়ে বড়বেলার দায়িত্ব ভুলে দুজনে পুরোপুরি ডুবে গিয়েছে এক নিষ্পাপ কিশোরী জগতে। হাঁটতে হাঁটতে দুজনে হুট করে একটা তিনতলা বাসার সামনে নিচু একটা লিচু গাছ দেখতে পাই। গাছের ডালে ডালে থোকায় থোকায় লাল লাল লিচু ধরে ঝুলে আছে। বৃষ্টি চট করে আশেপাশে তাকিয়ে দেখে কোনো মানুষজন কোথাও নেই। চারিদিকে শুধু ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়েছে। সে রূপার দিকে তাকিয়ে চোখের ইশারায় চুটল গলায় বলেন, ওই দেখ লিচিগুলো কেমন রসালো হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির কথায় রূপা চট করে ঘাড় করিয়ে তাকায়। সবুজ পাতার ফাঁকে বড় বড় পাকা পাকা টকটকে লিচু দেখে রূপার জিভে জল আসার অবস্থা। সে আর লোভ সামলাতে না পেরে উত্তেজিত গলায় বলল, তাহলে চল, আর দেরি কিসের? দুজন মিলে পা টিপে টিপে এগিয়ে আসে। তারপর একসাথে লাফিয়ে উঠে লিচু গাছের একটা নিচু ডাল শক্ত করে ধরে ফেলে। রূপা দুই হাতে ডালটা টেনে ধরে রাখে আর বৃষ্টি ঝটপট একটা পর একটা লিচু ছিঁড়তে থাকে। রূপাও ডাল ধরে রেখে এক হাতে বাড়িয়ে কয়েকটা লিচু ছিঁড়ে নেয়। ঠিক তখনই ও হুট করে ওপর থেকে বৃষ্টির মাথার উপরে একটা কলার খোসা এসে পড়ে। বৃষ্টি চমকে ওঠে, উপরে তাকায়, দেখে সেই বাচ্চার দোতলায় জানালাটা হা করে খোলা, আর জানালার ওপাশে একটা 12 বছর বয়সী ছেলে দাঁড়িয়ে অবাক চোখে নিচে তাদের এই লিচু চুরির কাণ্ডই দেখছে। ছেলেটার সাথে চোখাচোখি হতেই বৃষ্টি লিচু খামছে এক উল্টো দৌড় দৌড়ে মারতে মারতে চিৎকার করে বলে, সর্বনাশ, রূপা ভাগ, দেখে ফেলেছে রে। বৃষ্টির কথা শুনে রূপার কলিজা তো ভয় শুকিয়ে কাট। সে এক চটকায় হাতের ডাল ছেড়ে দিয়ে বৃষ্টির পেছনে পেছনে অন্ধের মতো দৌড় লাগায়। দুজনে এক নাগারে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে একটা নিরাপদ জায়গায় এসে থামে। বুকটা ধরপড় করেছে, দু হাতে দুজনে হাঁপাতে হাঁপাতে দম নিচ্ছে। রূপা হাতে লিচুর খোসা ছাড়িয়ে মুখে পুড়ে চিবোতে চিবোতে একটু স্বস্তি চিন্তিত গলায় বলে, কপালে আজ নিশ্চিন্ত দুঃখ আছে বুঝলি। বৃষ্টিও হাতে একটা
লিচু রেখে দিয়ে বেশ তরতরে খেতে খেতে হেসে বলে, রাগ তোর দুঃখ, এমন রঙিন মুহূর্ত জীবনে খুব কম সময়ে আসে রে। খেলাম না হয় তুই একটা পকুনি, কিন্তু আজকের দিনটা আজীবন স্মরণ হয়ে থাকবে। দুজনে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে। অতঃপর দুপুর 3টার দিকে সাকিনদের দোকান থেকে ল্যাপটপ আর স্কুটিটা নিয়ে তারা রওনা দেয়। আসার পথে আনসার শেখের দোকানে স্কুটিটা জমা দিয়ে দুজনে একটা রিক্সা নিয়ে অবশেষে বাসায় ফিরে আসে। কলিং বেল টিপতেই দরজা খোলেন রজনী রহমান। দুজনকে এভাবে ভেজা অবস্থায় দেখে তিনি বেশ অবাক হয়ে ভ্রু কুঁচকে বলেন, দুজনে এভাবে ভেজা কেন? বৃষ্টি অপরাধীর মতো মাথা নিচু করে একটু আমতামতা করে বলে, মানে আন্টি, আসলে অনেকদিন ধরে বৃষ্টিতে ভিজি না তো, তাই আজ একটু ইচ্ছে করেই ভিজেছি। রজনী রহমান এবার ওপার দিকে কড়া চোখে তাকিয়ে ক্ষুব্ধ স্বরে বললেন, বৃষ্টি ভিজেছ বুঝলাম, কিন্তু তোর বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে সেটা কি জানিস না? তারপরও বৃষ্টিতে ভিজেছিস কোন সাহসে? রূপা মায়ের চোখের দিকে না তাকিয়ে মাথা নিচু করে রেখে একরোখা গলায় জবাব দিল, মন চেয়েছে ভিজেছি। মেয়ের এমন দায়সারা উত্তর শুনে রজনী রহমান আরও রেগে যান। তিনি গলার আওয়াজ জড়িয়ে বলেন, মন চেয়েছি বলেই ভিজে নিবি? যদি জ্বর আসে তখন কি হবে? রূপা এবার একটু সরাসরি পাল্টে বলল, আসলে আসুক, এটা নিয়ে তোমায় ভাবতে হবে না। হুট করে মেয়ের মুখে এমন মুখের উপরে জবাব শুনে রজনী রহমান নিজের আঘাত ধরে রাখতে পারলেন না। রাগে তার শরীর কাঁপতে থাকে। তিনি ক্ষিপ্ত হয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেন রূপার গালে। ঠাস করে একটা শব্দ হতেই পুরো ড্রয়িং রুমে থমথমে হয়ে যায়। সাহস কত বড়, মায়ের মুখের উপরে দাঁড়িয়ে তর্ক করিস? রূপার একটা কথাও বাড়ালো না। চোখ দুটো পানিতে টলমল করে উঠলেও সে চুপচাপ মাথা নিচু করে নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু রজনী রহমান এইটাও শান্ত হচ্ছেন না। তিনি একটার পর একটা কটু কথা বলেই যাচ্ছেন। পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টি তখন রাগে অপমানে গজগজ করছে। রজনী রহমানের উপরে প্রচণ্ড রাগ লাগছে। এক ফোঁটা বৃষ্টিতে ভিজেছেই তো, তা নিয়ে একটা মেয়ের উপরে ওভাবে হাত তোলার আর এত রাগ দেখানোর কোনো মানে হয়? কিন্তু বড়দের মাঝে সে তো বাহিরের মানুষ, তাই মুখ ফুটে কিছু বলতে পারছে না। আজ বাড়ির পুরুষের মধ্যে কেউই এই মুহূর্তে উপস্থিত নেই। আহসান রহমান আর আতিক রহমান দুজনে অফিসে। হাজি রহমান সকালে একটু গ্রামের বাড়িতে গিয়েছেন। আকাশও বাহিরে, আর বাঁধন তো তার নিজের ডিউটিতে ব্যস্ত। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলেই রজনী রহমান আজ সুযোগ পেয়ে যা ইচ্ছে তাই রূপাকে বলে যাচ্ছেন। নয়তো আহসান রহমান বা অন্য কোনো পুরুষ মানুষ থাকলে রূপাকে এভাবে একটা কড়া কথা বলার সাহসও তিনি পেতেন না। ঠিক সেই মুহূর্তে বাইকের চাবি ঘুরেতে ঘুরেতে বাড়িতে প্রবেশ করে আকাশ। কানে ব্লুটু গোচা, কোনো কিছু একটা শুনতে আর ঠোঁটের কোণে মুচকি হাসছে। কিন্তু হলরুমে পা রাখতেই রূপার বৃষ্টিকে ওভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে তার পায়ের গতি কমে যায়। রজনী রহমান তখনও রূপাকে এক নাগারে পকে যাচ্ছেন। পুরো দৃশ্যটা দেখে আকাশ এগিয়ে এসে নরম কিন্তু গম্ভীর গলায় বলে, কি হয়েছে চাচি, এভাবে ওকে বকছো কেন? আকাশের আসমিক কণ্ঠস্বরে বৃষ্টির ভেতর থেকে কেঁপে ওঠে। সে চমকে মাথা নিচু করে এক পলক আকাশের দিকে তাকায়, পরক্ষণে আবারও চোখ নামিয়ে নেয়। রজনী রহমান আকাশের দিকে তাকিয়ে ক্ষোভের জোরে বলে, আর বলো না, মেয়েটাকে কত করে বলেছি কখনো বৃষ্টিতে ভিজবি না, কারণ ওর বৃষ্টিতে ভিজলেই তো জ্বর আসে। আর আজ সেই দেখো দুজনে বৃষ্টিতে ভিজে কি একটা অবস্থা করে বাড়ি এসে ফিরেছে। আকাশ এবার রূপা আর বৃষ্টি দুজনের দিকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তাকায়। সাদা কলেজ ড্রেসটা বৃষ্টির জলে আবছা আবছা ভিজে শরীরের সাথে লেপটে আছে। চুলগুলোও কিছুটা ভেজা। চারিদিকের পরিস্থিতি আর ওদের অবয়ব দেখে আকাশের মনে খটকা লাগে। সে চোখ দুটো ছোট করে ব্রু কুচকে রূপার দিকে তাকে সরাসরি প্রশ্ন করে, তোরা কি সত্যি আজকে কলেজ থেকে আসলি? হুট করে আকাশের মনে এমন তীক্ষ্ণ আর সরাসরি প্রশ্নে রূপা আর বৃষ্টি দুজনের ভেতর থেকে চমকে যায়। তাদের বুকের ধরপড়ানি বেড়ে যায়। দুজনে কেউই তাৎক্ষণিক কোনো উত্তর খুঁজে পায় না। হলরুমের নীরবতা দেখে আকাশ এবার একটু চড়া ধরে ধমকের সুরে দিয়ে বলে, কানে শুনতে পাচ্ছিস না কি বলছি? উত্তর দে। আকাশের ধমকে রূপা যেন ভয় পেয়ে যায়। সে কাঁপতে কাঁপতে কোনো মতে মুখ খুলে বলে, জি জি ভাইয়া, কলেজ থেকে এসেছি। আকাশের চোখ দুটো তখনও ওদের উপরে স্থির। সে আর কথা না বাড়িয়ে আদেশের সুরে বলে, 10 মিনিটের মধ্যে দুজনের রুমে গিয়ে ফ্রেশ হবি, তারপর সোজা আমার রুমে আসবি। কথাটা বলেই সে রজনী রহমানের দিকে তাকিয়ে সুর নরম করে বলে, চাচি তুমি আর কিছু বলো না, ওদের এখানে এখন রুমে যেতে দাও। বলে আকাশ নিচের ঘরের দিকে চলে যায়। রজনী রহমান আর একটা কথা না বাড়িয়ে মুখ ভার করে নিজের ঘরে চলে যান। চারিপাশে ফাঁকা হতেই বৃষ্টি আর রূপা দুজনেই প্রায় দৌড়ে নিজেদের রুমে চলে আসে। ঘরের দরজাটা আটকে দিয়ে বৃষ্টি নিজের কান দুটো ধরে রূপার দিকে অপরাধী চোখে তাকায়। অত্যন্ত অনুতপ্ত স্বরে বলে, আই এম সো সরি বেস্টি, একদম কান ধরেছি, আমার কারণেই তোকে বকা আর মারটা খেতে হলো। রূপা খিলখিল করে হেসে ফেলল, ওলে আমার লক্ষ্মী বান্ধবী রে। তখন রাস্তায় নিজেই বলি, 2-1 বকা খাওয়াই যায়, আর এখন নিজেই বকা খেয়ে সরি বলছিস? শালা আস্ত একটা হাদারাম। বৃষ্টি নিজের ভুল বুঝতে পেরে মাথা চুলকাতে হেসে ফেলল। পরক্ষণেই তার মাথায় চট করে আসে যে আকাশ ওদের দুজনকে ফ্রেশ হয়ে তার রুমে যেতে বলেছে। সে রূপার দিকে তাকিয়ে বেশ চিন্তিত গলায় বলে, আচ্ছা আকাশ স্যার হঠাৎ আমাদের রুমে যেতে কেন বললো রে? রূপা কপালে হালকা বাজ পেলে বেশ চিন্তিত সুরে বলল, সেটা তো আমিও বুঝতে পারছি না রে।
এই রে, জেনে গেছে নাকি যে আমরা আজ কলেজ থেকে ফিরিনি? আল্লাহ জানে কি হয়েছে। আচ্ছা, যা হবার তা হবে। এখন চল তো, আগে শাওয়ারটা নিয়ে নিই। রূপার কেমন ঘিন করেছে শরীর। তারপর দুজনে একসাথে ওয়াশরুমে গিয়ে চটপট শাওয়ার নিয়ে নেয়। আলমারি থেকে বের করে দুজনে একই ডিজাইনের গোলাপি রঙের ঢিলেঢোলা টি শার্ট আর ট্রাউজার পরে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ভালো করে শুকিয়ে দুটো সাদা হেয়ার ব্যান্ড দিয়ে সুন্দর করে বেঁধে নেয়। রূপা বিছানা থেকে তাদের আদরের ক্যান্ডিকে কোলে তুলে নেয়। আকাশের রুমে যাওয়ার উদ্দেশ্যে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, চল এখন গিয়ে দেখি কি মহাশাস্তি বা পানি অপেক্ষা করছে আমাদের জন্য। বৃষ্টি নিচের হাত দুটো কসলাতে কসলাতে বেশ ভয় পাওয়া গলায় বলে, আমার না সত্যি কেমন জানি একটা ভয় ভয় লাগছে রে রূপা। রূপা অভয় দেওয়ার ভঙ্গিতে বলে, আরে চল তো আগে যাই, না হলে ওখানে যেতে দেরি হলে ভাইয়া আর বেশি রেগে যাবে। দুজনে ধীরে ধীরে গুটি গুটি পায়ে আকাশে রুমের সামনে এসে দাঁড়ায়। রূপা দরজায় আলতো নক করে নিচু স্বরে বলে, ভাইয়া আসবো? ভেতর থেকে আকাশে সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বরটা ভেসে আসে, আয়। দুজনে আস্তে করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমে ঢুকে দেখে আকাশ নিজের টি শার্টটা আর ট্রাউজার পরে সোফায় বেশ আরাম করে পায়ের উপরে পা তুলে বসে আছে আর কোলে রাখা ল্যাপটপটা মনোযোগ দিয়ে কিছু একটা করছে। রূপা আর বৃষ্টি দুজনে একদম জড়সড় হয়ে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। রূপা সাহসে ভর করে আমতামতা করে বলে, কিসের জন্য জানি ডেকেছিলি ভাইয়া? আকাশ এবার কোল থেকে ল্যাপটপটা এক ঝটকায় ওদের দিকে ঘুরিয়ে একদম সামনে ধরে শক্ত গলায় বলে, ভালো করে দেখ তো এই দুজনকে তোরা চিনিস কিনা। দুজনে একসাথে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়। স্ক্রিনের দৃশ্যটা দেখা মাত্রই মুহূর্তে ওদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ ল্যাপটপের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে স্পষ্ট রূপা আর বৃষ্টি কলেজের মূল গেট দিয়ে বাহিরে বেরিয়ে যাচ্ছে। রূপা আর বৃষ্টি ভয়ে ফ্যাকাশে মুখে একে অপরের দিকে তাকায়। দুজনের বুকের ভেতরটা তখনও দূরে দূরে কম্পন। আকাশ কোল থেকে ল্যাপটপটা পাশে রেখে ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ফুটেজ অনুযায়ী তোরা যখন কলেজ থেকে বের হয়েছিস তখন ঘড়িতে বাজে সকাল 11টা, অথচ তোরা বাড়ি ফিরলি দুপুর 3টায়। মাঝখানে এই 4 ঘন্টা কোথায় ছিলি এতক্ষণ? কারো মুখে কোনো রাগ করার সাহস নেই। দুজনে অপরাধীর মতো মাথা নিচু করে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। আকাশ ওদের এই নীরবতা দেখে এবার চরম রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে, কি হলো, কানে শুনতে পাসনি কি বলছি? আমার এক কথা দুবার বলতে হয় কেন? আকাশের প্রচণ্ড ধমকে দুজনেই ভেতর থেকে কেঁপে ওঠে, কিন্তু ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ায় কেউই কোনো জবাব দিতে পারে না। ওদের মুখ বন্ধ দেখে আকাশ সোফা থেকে উঠে দাঁড়ায়। সেই সোফার পাশ থেকে একটা চিকন বেতের লাঠি হাতে নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়ায়। অতঃপর কোনো কিছু বোঝার আগেই দুজনের পাছায় ধুমধাম কয়েকটা শক্ত করে বাড়ি বসায়। লাঠির চোটে দুজনেই ব্যথায় টাকি মাছের মতো ছটফট করে লাফাতে থাকে। অতর্কিত একটা এই লাঠির বাড়িতে রূপার কোল থেকে ক্যান্ডি একলাপে নেমে ভয়ে রুম থেকে দৌড়ে পালায়। আকাশ লাঠিটা উঁচিয়ে করা করে বলে, এখনো মুখ ফুটে সত্যটা বলবি নাকি এভাবে অনবরত মার খেয়ে যাবি? রূপা পাথায় চোখ মুখ কুচকে পাছায় হাতে লাপাতে লাপাতে কান্নাচারিত গলায় বলে ওঠে, থামো ভাইয়া প্লিজ, আর মেরো না, সব বলছি। আকাশ হাতে লাঠিটা নামিয়ে একটু থমকে যায়, চোখ দুটো শুরু করে কড়া গলায় বলে, বল কোথায় ছিলি? বৃষ্টি তখন ব্যথায় পাছা ডলতে ডলতে চোখ মুখ কুচকে নিয়ে মুঠো করে হাতের তালুটা মেলে ধরে। তার হাতের তালু থেকে দুটো টকটকে পাকা লিচু বের করে একদম আকাশের চোখের সামনে মেলে ধরে। নিজের সব ভয় আর কান্না একপাশে ঠেলে কিঞ্চিত কাঁদো কাঁদো দুষ্টুমি করা গলায় বলে, লিচু চুরি করতে গিয়েছিলাম স্যার, আপনার জন্য এই দুটো অনেক কষ্ট করে লুকিয়ে রেখেছি, খাবেন স্যার? আকাশ বৃষ্টির হাতের তালুতে ওই দুটো পাকা লিচু দেখে চরম তাজ্জব বনে যায়। সে তীব্র বিস্ময়ে ভ্রু কুচকে কর্কশ গলায় বলে, হোয়াট? বৃষ্টি নিজের জায়গায় দাঁড়িয়ে হাত আরেকটু এগিয়ে দিয়ে বেশ মাসুম গলায় বলে, হ্যাঁ স্যার, এই দুটো স্পেশালি আপনার জন্যই এনেছি, খাবেন? আকাশের কপালে রাগে আর বিরক্তির ভাঁজে আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই লাঠিটা আরও শক্ত করে ধরে ঝাঁঝালো গলায় বলে, এই মেয়ে, তোমার কি মনে হয় আমি তোমার চুরির লিচু খাবো? বৃষ্টি ঠোঁট উল্টে হাতটা নামিয়ে নিয়ে নিতে নিতে বেশ সহজ সুরে বলে, আচ্ছা না খেলে নাই স্যার। আকাশ এবার নিজের রাগটা কোনো মতো সামলাতে না পেরে হুঙ্কার দিয়ে বলে, আমার সাথে ফাজলামো করলে পিঠে আবার লাঠি বাড়ি পড়বে, একদম সোজা সাপটা বলো এতক্ষণ কোথায় ছিলে তোমরা? বৃষ্টি এবার আর কোনো কিছু লুকোচাপা না করে একদম শটাং সোজা হয়ে দাঁড়িয়ে এক নাগারে বলে যায়, কলেজ থেকে বের হয়ে আমরা রাস্তায় করেছি, মনীষকে বৃষ্টিতে ভিজেছি, আর ওই 3তলা বাসায় লিচু গাছটা থেকে লিচু চুরি করেছি, ব্যাস, বেশি কিছু না স্যার। আসলে আজ কলেজে একদম ভালো লাগছিল না, তাই দুজন মিলে একটু বাইরে করার প্ল্যান করেছিলাম। এবার একদম সত্যি বলছি স্যার, আর একটাও মিথ্যা বলছি না।
আকাশ বৃষ্টির কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে রূপার দিকে তাকিয়ে তার চোখের মনি দুটো ছোট করে বেশ কড়া গলায় জিজ্ঞেস করে, বৃষ্টি যা বলছে সব কি সত্যি? রূপা ভয়ে ভয়ে আর কোনো কথা না পারিয়ে কেবল অপরাধীর মতো হ্যাঁসূচক মাথা নাড়ায়। আকাশ ওদের দুজনের অবস্থা থেকে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে লাঠিটা একপাশে রেখে দেয়। চরম হুঁশিয়ারি দিয়ে বলে, আজকে তো তোর প্রথমবার দেখেছি বলে আর কিছু বললাম না, কিন্তু আরেকদিন যদি কোনোভাবে জানতে পারি তোরা কলেজে ফাঁকি দিয়েছিস, সেই দিন পিঠের চামড়া একটাও আস্ত রাখবো না বলে দিলাম। এখন দূর হ তোরা এখান থেকে। কথাটা শেষ হতেই দুজনে একে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় ল্যাপটপটা নিজের কোলের উপরে টেনে নিয়ে কাজে বসে পড়ে। রাত 11টার দিকে বাঁধন বাড়ি ফিরে ক্লান্ত শরীরে নিজের রুমে ঢুকেই তাকে আকাশ তার বিছানায় চিত হয়ে শুয়ে ল্যাপটপে কিছু একটা করছে, কানে হেডফোন লাগানো, আর সে কিছু একটা শুনে আপন মনেই হাসছে। বাঁধন কোনো কথা না বাড়িয়ে কোমরের বেল্টটা থেকে বাড়ির রিভলভারটা সাবধানে টেবিলের উপরে রেখে দেয়। এক এক করে ইউনিফর্মের শার্টের বোতামগুলো খুলতে থাকে। কাপড়ে খসখসে আর বেল্টের শব্দ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়। বাঁধনকে দেখে সে কান থেকে হেডফোনটা নামিয়ে বিছানায় সোজা হয়ে বসে বলে, এসেছিস? তোর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। বাঁধন গায়ের ইউনিফর্মটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে রাখতে হাতের ঘড়িটা খোলে। ঘড়ির বেলটা আলগা করতে করতে বেশ নিরাসক্ত গলায় জবাব দেয়, হোয়াই। আকাশ ল্যাপটপের এক পাশে সরিয়ে রেখে বলে, তেমন কিছু না রে, চল দুজন মিলে কিছুক্ষণ গেম খেলি। বাঁধন আলমারি থেকে তোয়ালেটা টেনে নিয়ে বলে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই সে তোয়ালেটা কাঁধে ফেলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ঝর্ণার শাওয়ারটা ছেড়ে দিয়ে ঠান্ডা জলের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে বাঁধন। এই মুহূর্তে তার মাথার ভেতরে হাজারো জটিল চিন্তা এসে ভিড় করেছে। কেসটার কোনো কুলকিনারা হচ্ছে না। মারুফ হোসেন লকআপে থেকেও কোনোভাবে আসল পরিচয় পাওয়া যাচ্ছে না। প্রতিবারই শুধু এক কথাই সে তাকে চেনে না। আবার ওদিকে সেদিন রাতের রহস্যময় মেয়েটা আসলে কে, তাও সে কোনোভাবে বের করতে পারছে না। একের পর এক অমীমাংসিত প্রশ্ন আর হাজারো চিন্তা তাকে যেন ভেতর থেকে গ্রাস করেছে। টানা 30 মিনিট শাওয়ারের নিচে দাঁড়িয়ে শরীরটা ঠান্ডা করে সে বাইরে বের হয়। আলমারি থেকে একটা সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে সে সোফায় এসে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে। বাঁধনের মুখের গম্ভীর অবয়ব দেখে আকাশ জিজ্ঞেস করে, কিরে খুব টেনশন? বাঁধন সোফার পেছনে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বুজে বলে, না। তাহলে ওরকম মুখ করে আছিস কেন? এমনি। দুজনের এই সংক্ষিপ্ত কথার মাঝে হুট করে বাঁধনের ঘরের দরজাটায় হালকা দুটো নখ পড়ে। ওপাশ থেকে রূপার অতি পরিচিত নিজ কণ্ঠস্বর ভেসে আসে, আসবো? রূপা গলার আওয়াজ শুনতেই বাঁধনের কপালে একটা তীব্র কুঞ্চন রেখা ভেসে ওঠে। মেয়েটা এত রাতে তার রুমে আসতে চাইছে, এটা তো ভাবাই যায় না। যেখানে সামান্য দুইটা ধমক দিলেই মেয়েটা একদম ভয়ে কুঁকড়ে যায়, সেখানে সে আজ নিজ থেকে তার রুমে আসার জন্য সাহস দেখাচ্ছে। বাঁধন চোখের পলক স্থির রেখে ঘরের দরজার দিকে তাকিয়ে বেশ রাশভারী গলায় বলে, আয়। রূপা অত্যন্ত ধীর পায়ে মাথা নিচু করে প্রবেশ করে। তাদের দুই হাতের ওপরে শক্ত করে ধরা ল্যাপটপের সেই নতুন বক্সটা। দরজায় একদম কিনারায় ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে থাকে বৃষ্টি। বাঁধনের রুমে ঢোকার মতো পর্যাপ্ত সাহস সে নিজের ভেতরে গুছিয়ে উঠতে পারছে না, তাই কোনো রকমে দরজার চৌকাঠে শরীরটা আড়াল করে দাঁড়িয়ে রইল। রূপা গুটি গুটি পায়ে এগিয়ে এসে সরাসরি বাঁধনের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। হুট করে ওকে দেখে পাশ থেকে আকাশ বেশ নরম সুরে জিজ্ঞেস করে, কিছু বলবি রূপা? রূপা থমথমে মুখে আকাশের দিকে না তাকিয়ে শুধু আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। বাঁধন তখনও সোফায় হেলান দিয়ে বসে আছে। সে নিজের দুই হাতে ট্রাউজারের পকেটে ঢুকিয়ে সোজা রূপার চোখের দিকে তাকিয়ে একদম সরাসরি আর কড়া গলায় বলে, বল। রূপা নিজের ভেতরে সবটুকু জড়তা আর কান্না চেপে ধরে হাতে ল্যাপটপের বক্সটা বাঁধনের একদম সামনে উঁচিয়ে ধরে কাঁপা কাঁপা অথচ স্পষ্ট গলায় বলে, এই নিন আপনার ল্যাপটপ। আপনার ল্যাপটপ ভেঙে ফেলেছি, এই জন্য আমি সত্যিই দুঃখিত। আমি কারো জিনিস নষ্ট করে তাই নিজের ওপরে নিয়ে বাঁচতে পারি না, তাই আপনার জন্য নতুন ল্যাপটপ কিনে এনেছি। আশা করি এরপর আপনি আর আমার কান্ডের ওপরে রাগ করে থাকবেন না। আর হ্যাঁ, আপনি তো সবসময় আমাকে একটা আপত্তি মনে করেছেন। আপনার বাবার ভালোবাসা থেকে আপনাকে বঞ্চিত করার জন্য আমি দায়ী। হয়তো আমার কারণে হয়তো আপনি আপনার প্রাপ্য ভালোবাসাটা পাননি, তাই কাল থেকে আমি আপনাদের সবাইকে মুক্ত করে দিয়ে চলে যাব। আমি আর কখনো আপনাদের বাড়ি বোঝা হয়ে থাকবো না, আর আপনার বাবার ভালোবাসা পাওয়ার পথেও বাধা হব না। আমি শুধু দোয়া করব আমি চলে যাওয়ার পর যেন আপনি আপনার হারানো সব কিছু ফিরে পান, আপনার জীবনের সব অপূর্ণতা পূর্ণ হয়ে যায়। আর সবচেয়ে বেশি দোয়া করব আপনি যেন সবসময় ভালো থাকেন। বাঁধন রূপার হাত থেকে ল্যাপটপের বক্সটা এক ঝটকায় ছিনিয়ে নেয়। সে দ্রুত প্যাকেটের স্টেথোস্কোপটা ছিঁড়ে ল্যাপটপটা বের করে সেটার দিকে তাকিয়ে খুব তীক্ষ্ণভাবে পরীক্ষা করতে থাকে। অবিকল একই মডেল, একই কনফিগারেন্স, একই রকম র্যামের ল্যাপটপ। সে ল্যাপটপটা থেকে চোখ সরিয়ে রূপার দিকে একজোড়া তীক্ষ্ণ ও সন্দেহান দৃষ্টি মেলে ধরে রাগে ফুসতে ফুসতে সরাসরি প্রশ্ন করে, এত টাকা কোথায় পেয়েছিস? বাবার কাছ থেকে নিয়েছিস? হুট করে বাঁধনের এমন আসবে প্রশ্নে রূপার পুরো শরীরটা কেঁপে ওঠে। সে কি বলবে ভেবে পায় না।
পাশ থেকে আকাশ বাঁধনের হাত থেকে ল্যাপটপটা নিজের হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। রূপার দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলে, ল্যাপটপটা কিনে দিলি মানে? তুই এই ল্যাপটপ কেনার টাকা কোথায় পেলি? রূপা নিজের কান্না চেপে কাঁপা কাঁপা গলায় আকাশের দিকে তাকিয়ে বলে, ভাইয়ার ল্যাপটপটা কাণ্ডে ভেঙে ফেলেছিল, তাই এই ল্যাপটপটা আমি কিনে ফেরত দিয়েছি। বাঁধন এবার সোফায় বসে থাকে, দরজা হারিয়ে ফেলল। সে চড়া সরে ধমকে দিয়ে বলল, বেশি কথা না বাড়িয়ে সোজা সাপটা বল, টাকা কোথায় পেয়েছিস? রূপা এবার একটু জেদের বসে কাঁপা গলায় বলল, ভাইয়া টাকা আমি কোথায় পেলাম সেটা বড় কথা নয়, আপনার ল্যাপটপ ভেঙে গিয়েছিল, সেই হিসেবে আমি সেটা নতুন করে কিনে ফেরত দিয়েছি। টাকা আমি কোথায় থেকে জোগাড় করলাম তা না জানলেও আপনার চলবে। রূপার এমন মুখে মুখে উত্তর শুনে সহসা চোপা ছেড়ে উঠে রুদ্রভঙ্গিতে দাঁড়াই বাঁধন। সে ক্ষিপ্ত হয়ে রূপার একটা হাতটা ধরে সজোরে এক চারকায় তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। পিঠে শক্ত দেওয়ালের আঘাত লাগায় ব্যথায় কেঁকিয়ে ওঠে রূপা। বাঁধন এক হাতে রূপার থুতনি আর দুই হাতে গলা শক্ত করে ধরে চেপে ধরে তাতে দাঁত চেপে প্রচণ্ড রাগে হিসিয়ে ওঠে। আই এম আস্কিং ইউ ফর দ্য লাস্ট টাইম, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করেছি, টাকা কোথায় পেয়েছিস? বাবার কাছে থেকে নিয়েছিস? গাল দুটো শক্ত করে চেপে ধরায় রূপার যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। খুব কাছ থেকে বাঁধনের শরীরে তীব্র পুরুষালী সুবাস আর রাগে মেশানো গরম নিঃশ্বাস রূপার নাকে এসে লাগে। সেই চিনেঘ্রাণী কেমন জানি তার শরীরটা অবশ হয়ে আসতে থাকে। সে কোনো রকমের নিজের ঠোঁট দুটো ফাঁক করে ক্ষীণস্বরে বলে, ছাড়ুন প্লিজ, আমার লাগছে। বাঁধন নিজের মুখটা রূপার মুখের আরও কাছে নিয়ে এসে চোখ রাঙিয়ে চরম ধমকের সুরে বলে, কথা কি তোর কানে যায় না? আমি কি বলেছি? জাস্ট শাট আপ অ্যান্ড অ্যান্সার মি। উত্তর দিবি নাকি একটা থাপ্পড় দিয়ে গালের চামড়া ছিঁড়ে ফেলবো? ব্যথায় ডুকরে উঠে কেঁদে দেয় রূপা। রূপাকে এভাবে কাঁদতে দেখে আকাশ বিছানা থেকে চট করে উঠে আসে। সে বাঁধনের কাঁধে হাত দিয়ে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে শান্ত গলায় বলে, বাঁধন ছাড় ওকে, শান্ত হো, আমি দেখছি পুরো ব্যাপারটা। আকাশ বাঁধনকে শান্ত করার চেষ্টা করেই দরজার দিকে তাকায়। দরজায় কোনায় দাঁড়িয়ে ভয়ে তখন থরথর করে কাঁপছিল বৃষ্টি। আকাশ বৃষ্টির ওই ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বেশ গম্ভীর ও আদেশের সুরে বলে, বৃষ্টি, রুমে আসো। কাঁপা কাঁপা পায়ে ঘরের ভেতরে আসে বৃষ্টি। সে কোনো মতে আকাশের সামনে এসে একদম জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ তার চোখের দিকে সোজা তাকিয়ে বেশ শান্ত কিন্তু চরম গম্ভীর গলায় বলে, দেখো, এখন তোমাকে যা যা প্রশ্ন করবো একদম যা সত্যি তাই বলবে, কোনো রকম লুকোছাপা বা মিথ্যা কিন্তু একদম বলবে না, ক্লিয়ার? বৃষ্টি ভয়ে ভয়ে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আকাশ এবার সরাসরি কাজের কথায় এসে জিজ্ঞেস করে, রূপা, এই ল্যাপটপটা কেনার এত টাকা কোথায় পেলি? চাচার কাছ থেকে নিয়েছো? আকাশের এই প্রশ্নে বৃষ্টি ভেতর থেকে একদম কেঁপে ওঠে। সে এবার কাঁপতে কাঁপতে মাথা তুলে রূপার দিকে তাকায়। রূপা তখনও দেওয়ালের পাশে দাঁড়িয়ে চোখের ইশারায় বৃষ্টিকে কিছু বলতে নিষেধ করে। রূপার এই আকুল চাহনি দেখে বৃষ্টি আবার চট করে মাথা তুলে নিচু করে ফেলে। নিচের হাত দুটো শক্ত করে চেপে ধরে কোনো মতে বানিয়ে বলে, স্যার, সত্যি বলতে আমিও ঠিক জানি না। আকাশের চোখ এড়ায় না বৃষ্টির এই ইতস্তস্ত ভাব। সে এবার আরেকটু কড়া ধমকে দিয়ে বলে, বৃষ্টি, আমি কিন্তু আগেই বলেছি মিথ্যে বলবে না, সত্যিটা বলো। বৃষ্টি এবার পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে কিন্তু মুখ ফুটে আর কিছু না বলে। ওদিকে বাঁধনের দরজার ভাত তখন পুরোপুরি ভেঙে গিয়েছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রূপার হাতটা শক্ত করে চেপে ধরে তাকে টানতে টানতে ঘর থেকে বের করে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসতে থাকে। রূপা ব্যথায় আর ভয়ে অনবরত কান্না করলেও বাঁধন সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে হলরুমের নিচে এসে বাঁধন রূপার হাতটা এক ঝাটকায় ছেড়ে দিয়ে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়। শক্ত মেঝেতে পড়ে গিয়ে রূপা ব্যথায় কুঁকড়ে ওঠে। বাঁধন তখন রাগে অন্ধ হলেও হলরুমের মাঝখানে দাঁড়িয়ে হাজি রহমানের উদ্দেশ্যে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, দাদু, দাদু, দাদু। বাঁধনের এমন বজ্রকণ্ঠের চিৎকারে পুরো বাড়ির মুহূর্তে সজাগ হয়ে ওঠে। দোতলা থেকে নিচতলার ঘরের দরজাগুলো এক এক করে খুলে যায়। হাজি রহমান, আহসান রহমান, আতিক রহমান, রজনী রহমান, শিল্পী বেগম এবং শান্তা সকলে চরম আতঙ্ক আর বিস্ময় নিয়ে হন্তদন্ত হয়ে নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে। হলরুমের মাঝখানে রূপাকে এভাবে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে রজনী রহমানের কলিজা যেন কেঁপে ওঠে। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে গিয়ে রূপার পাশে মেঝেতে বসে পড়েন এবং তাকে জড়িয়ে ধরেন। ওদিকে হাজি রহমান রূপার এই অবস্থা এবং বাঁধনের চোখে মুখে এমন চণ্ডাল রাগ দেখে বেশ চিন্তিত হন। তিনি লাঠিতে বর দিয়ে এগিয়ে এসে বাঁধনের দিকে তাকিয়ে কড়া গলায় বলেন, কি হয়েছে বাঁধন? এত রাতে বাড়ি মাথায় তুলে এভাবে চিৎকার করে ডাকছিস কেন? বাঁধন নিজের ভেতরে রাগটা কোনো মতো চেপে ধরে দাদুর দিকে তাকিয়ে সোজা আহসান রহমানের দিকে আঙ্গুল তাক করে বলে, দাদু, তুমি আগে তোমাদের আদরের বড় ছেলেকে জিজ্ঞেস করো সে রূপাকে লাখ টাকার উপরে কোনো অ্যামাউন্ট দিয়েছে কিনা। আহসান রহমান ছেলের কথা শুনে চরম অবাক হয়ে ভ্রু কুচকে তাকায়। তিনি পরিস্থিতি আজ করতে না পেরে সাথে সাথে মাথা নেড়ে স্পষ্ট গলায় বলেন, না তো, আমি রূপাকে ইদানিং এত বড় অঙ্কের কোনো টাকা পয়সাই দিইনি। বাবার মুখের থেকে না শব্দটা শোনা মাত্রই বাঁধনের শরীরের ভেতরে রাগ যেন দাও দাও করে আরও তপ করে চলে ওঠে।
আহসান রহমান টাকা দেয়নি, তার মানে একটা সাধারণ কলেজে পড়ুয়া মেয়ে হয়ে হুট করে এতগুলো টাকা সে কোথায় পেল? কোনো অসৎ উপায়ে জোগাড় করেনি তো? এই চিন্তায় বাঁধন আর নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে পুরো হলরুম কাঁপিয়ে চিৎকার করে উঠল, তাহলে তোমাদের এই আদরের নাতনি আর সোনার মেয়েকে জিজ্ঞেস করো, সে আমায় ভেঙে যাওয়া ল্যাপটপের বদলে ঠিক একই মডেলের নতুন ল্যাপটপ কেনার এতগুলো টাকা কোথায় পেল? সবাই বাঁধনের এই আসমিক কথায় কোনো আগামাথা বুঝতে না পেরে পুরো হলরুমে সবাই একে অপরের মুখের দিকে তাকাতে তাকাতে থাকে যে আসলে কী নিয়ে কথা হচ্ছে। হাজি রহমানের ভীষণ বিভ্রান্ত হয়ে ভ্রু কুচকে লাঠিতে মেঝেতে একটু ঢুকে বললেন, কি বলছিস এসব হাবিজাবি? ল্যাপটপ ফেরত দিয়েছি মানে? একটু খোলাসা করে বলতো। বাঁধন নিজের ভেতরে চরম ক্ষোভ আর অবিশ্বাসে উগরে দিয়ে দাদুর দিকে তাকিয়ে বলে, দাদু কিছুদিন আগে ওর ওই পোষা খরগোশটা আমার ল্যাপটপের ওপরে থেকে ভেঙে ফেলেছিল, আর আজ এই মাঝরাতে সে ঠিক একই মডেলের ওই ল্যাপটপটা আমাকে নতুন কিনে এনে ফেরত দিল। ওই ল্যাপটপের অফিসিয়ালি প্রাইস ছিল 1,60,80,000 টাকা, আর ল্যাপটপটা ভেঙেছিল মাত্র 6 দিন আগে। এখন আমার প্রশ্ন হলো, এই মাত্র 6 দিনের মধ্যে ও কোনো রকম চাকরি বাকরি না করে কোনো ইনকাম ছাড়া এতগুলো টাকা কোথায় পেল? সে আমাকে এত দামি ল্যাপটপ কিনে দিল। বাঁধনের কথা শুনে হলরুমে উপস্থিত সবার চোখে মুখে যেন কপালে উঠল। 1,60,80,000 টাকায় ল্যাপটপ 6 দিনে রূপা এনে তাকে কিনে দিয়েছে। এটা কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। আহসান রহমান ও দ্রুত এগিয়ে এসে রূপার সামনে দাঁড়ায়। তিনি চরম বিস্ময় নিয়ে রূপার দিকে তাকিয়ে বলেন, এসব কি শুনছি রূপা? বাঁধন যা বলছে তা কি সত্যি? তুমি কি সত্যি ওই ল্যাপটপটা নতুন কিনে দিয়েছ? রূপা তীব্র ভয়ে কোনো উত্তর দিতে পারে না। সে শুধু রজনী রহমানের বুকে মুখ লুকিয়ে মাথা নিচু করে অনবরত কাঁদতে থাকে। ততক্ষণে আকাশ আর বৃষ্টিও সিঁড়িতে নিচে নেমে আসে। বৃষ্টি ড্রয়িং রুমের এক কোণে সিটিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভয় তার পুরো শরীর যেন বরফ হয়ে আসছে। তার মনে হতে লাগলো মানুষ ঠিকই বলে, বেশি হাসতে নেই, বেশি হাসলেই কপালে চরম দুঃখ নেমে আসে। রূপার এই অবস্থা দেখে তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু বড়দের এই গম্ভীর পরিবেশে মাঝে মুখ ফুটে কিছু বলার সাহস তার বিন্দুমাত্র নেই। ওদিকে আকাশ নিজের হাতে করে সেই ল্যাপটপটার বক্সটা নিচে নিয়ে আসে। সে আহসান রহমানের সামনে ল্যাপটপটা ধরে বেশ চিন্তিত গলায় বলে, হ্যাঁ চাচা, বাঁধন যা বলেছে সব সত্যি। আমার সামনে রূপা ওই ল্যাপটপটা বাঁধনকে দিয়ে আসলো, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, রূপা এতগুলো টাকা হুট করে কোথায় পেল? আমার আমার এত জিজ্ঞেস করেছি, অথচ সে সত্যটাও বলছে না। আহসান রহমান আকাশের থেকে হাতে ল্যাপটপের বক্সটা নিজের হাতে নিলেন। ল্যাপটপের ব্র্যান্ড এবং মডেলের সব খুঁটিনাটি দেখে তিনিও চরম অবাক হয়ে গেলেন। এত দামি একটা ল্যাপটপ রূপা কিভাবে কিনলো তা ভেবে তার মাথাও কাজ করছে না। রজনী রহমান এবার মেয়ের ওপরে ভীষণ রেগে গেলেন। তিনি রূপাকে নিজের বুক থেকে সরিয়ে তার দুই গালে শক্ত করে ধরে তীব্র শাসনের সুরে বললেন, রূপা সত্যি করে বল, তুই টাকা কোথায় পেয়েছিস? কার কাছ থেকে এনেছিস এত টাকা? রূপা পুরোপুরি নির্বিকার। সে পুপিয়ে কাছে, কিন্তু কোনো কথা বলার সাহস পাচ্ছে না। রূপা এই রহস্যময় নীরবতা দেখে এবার শান্ত স্বভাবের আহসান রহমানও বেশ রেগে গেলেন রূপার উপরে। তিনি একটু চড়া আর রাগে সুরে রূপার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, রূপা, তোমাকে জিজ্ঞেস করেছি, উত্তর দাও, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? রূপা আরও জোরে টুকরে কেঁদে উঠছে, কিন্তু তীব্র ভয়ে সে কিছুতেই মুখ ফুটে উত্তর দিতে পারে না। রূপার এই অনড় নীরবতা দেখে এবার বাঁধন নিজের ভেতরের রাগ আর কোনোভাবেই সামলাতে পারল না। সে ক্ষিপ্ত হয়ে হলরুমে থাকা বড় কাচের সেন্টার টেবিলটায় সজোরে একটা লাথি বসায়। মরমর করে 1 সেকেন্ডে পুরো টেবিলটা ভেঙে চুরমার হয়ে কুড়ো করে কাচ চারদিকে ছড়িয়ে পড়ে। কাচের ধারালো টুকরো থেকে নিজেদের বাঁচাতে সবাই এক ঝটকায় যে যার মতো দূরে সরে যায়। বাঁধন 2 হাত মুঠো করে পুরো হলরুম কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, উত্তর দেবে কিভাবে? নিশ্চয়ই ও কোনো খারাপ কিছু করেছে, কোনো নোংরা উপায়ে টাকা জোগাড় করেছে, না হলে এভাবে ভিতর মতো চুপ করে থাকতো না ও। খারাপ কিছু করেছে কথাটা কানে যেতে রূপার মনে হলো তপ্ত কোনো সলকা সরাসরি তার চরিত্রে এসে বেঁধল। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তীব্র অপমানে আর যন্ত্রণায় সে নিজের 2 কান হাত দিয়ে চেপে ধরে আর্তনাদ করে চিৎকার করে ওঠে। রূপার এই চরম মানসিক অবস্থা দেখে এক কোণে দাঁড়িয়ে থাকা বৃষ্টি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হু হু করে কেঁদে এক নাগারে বলে দেয়, আমি টাকা দিয়েছি। বৃষ্টির এই আসমিকের স্বীকারোক্তিতে হলরুমের সবাই চরম অবাক হয়ে তার দিকে তাকায়। রূপাও নিজের কান্না থামিয়ে এক আকাশ বিস্ময় নিয়ে বৃষ্টির চোখের দিকে তাকায়। আকাশ 2 চোখ ছোট ছোট করে তীব্রভাবে পুরো কুচকে বৃষ্টির দিকে এগিয়ে এসে বলে, তুমি টাকা দিয়েছো মানে? তুমি না একটু আগে বাঁধনের রুমে দাঁড়িয়ে বললে তুমি কিছু জানো না, আর এখন বলছো তুমি দিয়েছো? হোয়াট ইজ দিস? বৃষ্টি মাথাটা একদম নিচু করে কাঁপা কাঁপা গলায় বলে, তো তখন মিথ্যে বলেছিলাম স্যার। কথাটা শোনা মাত্রই আকাশের মাথার রগ দপ করে জ্বলে ওঠে। নিজের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে এভাবে মিথ্যা বলে পার পেয়ে গিয়েছে, এটা সে ভাবতেই পারছে না। সে রাগের মাথায় সজোরে একটা থাপ্পড় বসাতে যায় বৃষ্টির ফর্সা গালে, কিন্তু ঠিক শেষ মুহূর্তেই পাশ থেকে বাঁধন এক ঝটকায় এসে আকাশের শক্ত হাতটা মাঝপথে ধরে ফেলে।
আকাশের হাতটা বাতাসে আটকে থাকে আর চোখের আগুন কমেনি। সে বৃষ্টির দিকে তাকিয়ে প্রচণ্ড রাগী সুরে হেসে হেসে ওঠে। হাউ ডেয়ার ইউ বৃষ্টি! আমার চোখের দিকে তাকিয়ে আমার সামনে এভাবে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা বলার সাহস কী করে হয় তোমার? বৃষ্টি ভয়ে চোখ দুটো বন্ধ করে কাঁদো কাঁদো গলায় শুধু বলে, আই এম রিয়েলি সরি স্যার। আহসান রহমান এবার পরিস্থিতি কিছুটা শান্ত করার জন্য আকাশের সামনে থেকে এগিয়ে আসেন বৃষ্টির দিকে। তিনি বেশ নরম কিন্তু গম্ভীর গলায় বৃষ্টিকে বলেন, বৃষ্টি, তুমি এখন যা বলছো তা কি সত্যিই বলছো? বৃষ্টি চোখের জল মুছে আহসান রহমানের দিকে তাকে মাথা নেড়ে বলে, হ্যাঁ আঙ্কেল, একদম সত্যি। পাশ থেকে আকাশ বাঁধনের হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে নিয়ে আবার খরচ করে উঠে বলেন, কিভাবে বিশ্বাস করব? একটু আগে ঘরে দাঁড়িয়ে অবলীলায় মিথ্যা বললে, এখন যে আবার নতুন করে কোনো নাটক বা মিথ্যা বলছো না, তার কি প্রমাণ? বৃষ্টি এবার সরাসরি আহসান রহমানের চোখের দিকে তাকিয়ে নিজের সবটুকু সঞ্চয় সাহস করে বলল, আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় আঙ্কেল, তাহলে আপনি এখনই আমার বাবার নাম্বারে একটা কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন। কারণ আমি কালকে বাবার কাছ থেকে একটা দামি ডিজাইনার ড্রেস কেনার কথা বলে আর টাকা নিয়েছি, এবং আজ সকালে সেটার উপর হাতে দিয়েছি। আহসান রহমান আর কোনো কথা বাড়ান না। তিনি অত্যন্ত গম্ভীর মুখে নিজের ফোনটা বের করে সরাসরি বৃষ্টির বাবা হায়দার শেখের নাম্বারে কল দেন। ওপর পাশ থেকে হায়দার শেখ ফোন রিসিভ করতে আহসান রহমান পুরো বিষয়টা নিয়ে কথা বলেন। কিছুক্ষণ কথা বলার পর তিনি নিশ্চিত হন এবং জানতে পারেন যে হ্যাঁ, সত্যি সত্যি বৃষ্টি কাল তার বাবার কাছ থেকে লাখ টাকার ওপরে নিয়েছে। আহসান রহমান কথা শেষ করে ফোনটা পকেটে রাখেন। তারপর রূপার দিকে তাকিয়ে বেশ নরম ও শান্ত সুরে বলেন, এই সামান্য কথাটা মুখ ফুটে বলতে তোমার এত ভয় পাওয়ার কী ছিল মা? শুধু শুধু এতক্ষণ আমাদের সবার কাছে বকা খেলেন, বাড়িটাতে একটা অশান্তি হলো। রূপা এর কোনো উত্তর দেয় না। সে আগের মতোই মাথা নিচু করে বসে আছে। সত্যটা সামনে আসতে মুহূর্তে পুরো ড্রয়িং রুমে যেন একটা স্বস্তির বাতাস নেমে আসে। বাদন একটা দীর্ঘশ্বাস পেলে আকাশের হাত থেকে ল্যাপটপটার বক্সটা টেনে নেয়। সে আর কোনো কথা না বলে ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় নিজের রুমে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সিঁড়ির মাত্র 4 ধাপ উঠতেই পেছন থেকে রূপার কণ্ঠস্বরে তার পা দুটো যেন মায়া বলে সেখানেই থমকে যায়। রূপা নিজের চোখের পানিটুকু আলতো করে মুছে একদম সোজা হয়ে দাঁড়িয়ে আহসান রহমানের উদ্দেশ্যে বলে, বাবা, আমার কিছু কথা বলার ছিল। আহসান রহমান রূপার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলেন, বলো। রূপা নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব শক্ত রেখে বলে, আমার বাড়িতে পড়াশোনা ভালো যাচ্ছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব। কারণ বাড়িতে থাকলে পড়াশোনায় ভীষণ আলসেমি চলে আসে। হোস্টেলে থাকলে এই আলসেমিটা আর হবে না, আরও মন দিয়ে পড়তে পারবো। আশা করি আমার এই সিদ্ধান্ত তোমার কোনো আপত্তি থাকবে না বাবা। কথাটা শোনা মাত্রই বুকের বাপাসটা ধক করে ওঠে বাঁধনে। মুহূর্তেই তার মাথায় বিদ্যুৎ খেলে যায়। একটু আগে নিচে রুমে ল্যাপটপ দেওয়ার সময় রূপা বলেছিল সে সবাইকে মুক্তি দিয়ে খালি চলে যাবে। তার মানে ও চিরতরে হোস্টেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রূপার এমন আশবিক কথা শুনে রজনী রহমান চরম আপত্তি জানিয়ে বলেন, হোস্টেলে থাকবি মানে? তোর কি নিজের বাড়িঘর নেই যে তোকে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে? এসব কি অদ্ভুত সিদ্ধান্ত। রূপা রজনী রহমানের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। বাঁধনের বলা সেই কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে। এই মহিলাটা আসলে তার জন্মধাত্রী মা নয়। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তার কত নিখুঁত অভিনয় না করে এসেছে সে তার সাথে। জানে না রূপা এই অদ্ভুত আর দীর্ঘ অভিনয়ের আসল কারণটা কি। সে একটা গোপন দীর্ঘশ্বাস পেলে নিজের ভেতরে কষ্টটা আড়াল করে যত সম্ভব স্বাভাবিক গলায় বলে, হোস্টেলে শুধু তারাই থাকে না যাদের বাড়ি নেই। হোস্টেলে মূলত প্রাইভেসি থাকে। দূরে গিয়ে একান্তপনে পড়াশোনা করতে চাই। আর আমিও এখন একান্তভাবে নিজের ক্যারিয়ার আর পড়াশোনায় মনোযোগ দিতে চাই। রজনী রহমান মুখ খোলেন আবার কিছু একটা বলে বাধা দেওয়ার জন্য, কিন্তু আহসান রহমান হাত তুলে তাকে থামিয়ে দেন। তিনি রূপার চোখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে জিজ্ঞেস করেন, তোমার কি সত্যিই মনে হয় মা তুমি হোস্টেলে গিয়ে নিজের যত্ন নিয়ে আরও ভালো করে পড়াশোনা করতে পারবে? রূপা দৃঢ়তার সাথে হাসিচোখ মাথা নাড়ে। আহসান রহমান মেয়ের চোখের দিকে সিদ্ধান্ত দেখে একটা দীর্ঘশ্বাস পেলে বলেন, ওকে, তবে তাই হোক। তোমার যদি হোস্টেলে গিয়ে পড়াশোনা আরও ভালো চলে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই, আমি তোমার পাশে আছি। রজনী রহমান পাশ থেকে অসন্তুষ্টি নিয়ে বলেন, কিন্তু আহসান রহমান এবার রজনী রহমানকে কড়া গলায় থামিয়ে দিয়ে বলেন, ও কোনো খারাপ কাজে যাচ্ছে না, পড়ার জন্যই যাচ্ছে। আর সন্তান পড়াশোনার ভালো মন্দের মাঝে আমি কোনো বাধা সৃষ্টি করতে চাই না। আহসানের অনুমতি পেয়ে রূপাকে সবাইকে জানিয়ে দেয় যে সে কাল সকালেই চলে যাবে হোস্টেলে। তাই আজ রাতে সে নিজের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে রাখবে। সব কথা শেষ করে রূপা আর বৃষ্টি তীরপাই নিজেদের রুমের উদ্দেশ্যে চলে যায়। ড্রয়িং রুমের বাকি সবাই এক এক করে যার যার রুমে ফিরে যায়। পুরো বাড়ির আলো ধীরে ধীরে নিভে আসে এবং চারপাশটা আবার আগের মতোই নিঝুম শান্ত হয়ে যায়। রুমে এসে রূপা সরাসরি বৃষ্টির দিকে তাকিয়ে বলে, তার মানে টাকাগুলো আনসার শেখ আঙ্কেল দেয়নি, তুই দিয়েছিস? বৃষ্টি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, ক্ষমা করে দে বৃষ্টি, আসলে আমি চাইছিলাম তুই তোর কথা রাখ। 1 সপ্তাহের মধ্যেই তুই যেন ল্যাপটপটা ফেরত দিতে পারিস। তাই বাবার কাছ থেকে ড্রেস কেনার কথা বলে টাকা নিয়ে
নাদিরাকে দিয়েছি এবং ওকে সব বুঝিয়ে বলেছি যাতে ও আঙ্কেলের কাছে টাকাটা দিয়ে আসে, আর আঙ্কেল যেন টাকাগুলো তার তরফ থেকে তোকে দেন। তোর যেন কোনো সন্দেহ না হয়, এই জন্যই এই প্ল্যানটা করা। প্লিজ বেস্টি, তুই আমাকে ভুল বুঝিস না। আমি জানি তুই নিজের উপার্জনের টাকা দিয়ে এটা ফেরত দিতে চেয়েছিলে, কিন্তু আমিও তো তোর বেস্টি। তোর মনের ভেতরের অবস্থা আমি যদি না বুঝি তাহলে কি অন্য কেউ বুঝবে? বেস্টি হয়ে কি করে তোকে একটু সাহায্য করার অধিকারও নেই আমার? বৃষ্টির এক নাগারে এতগুলো কথা শুনে রূপা হাসবে নাকি কাঁদবে তা যেন বুঝতেই পারছে না। সে আলতো করে হেসে বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু শ্বাস নে আগে। এভাবে এক নাগারে বললে তো দম আটকে মরেই যাবি। আমাকে কিছু বলেছি তোকে যে এভাবে বলতে হবে? যাই হোক, আমি কিন্তু কিছু মনে করিনি। তবে আমি তোর এই টাকাটা ফেরত দিয়ে দেব। আর এতে যদি তুই না করিস তাহলে কিন্তু ভীষণ রাগ করব। বৃষ্টি ও রূপাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোর ইচ্ছে, যদি দিতে চাস নিবি, আর না দিতে চাইলে নিবি না। এটা নিয়ে তোকে ভাবতে হবে না। রূপা একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি রে, আজকাল তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। বেস্টি, কখনো আমাকে ছেড়ে যাস না, সারা জীবন এভাবেই আমার পাশে থাকিস। বৃষ্টি রূপার চুলে হাত বুলিয়ে দিয়ে বেশ আবেগে জনধর সুরে বলে, যতক্ষণ দেহে নিঃশ্বাস আছে ঠিক ততক্ষণ এভাবেই তোর পাশে থাকবো। আর ছেড়ে যাওয়ার কথা তো বলেও বলবি না। বিয়ের পর তোর শ্বশুর বাড়িতে গিয়েও তোর সাথে উঠবো। প্রয়োজনে পড়লে তোর দেবরকে বিয়ে করে নেব, তবুও তোকে ছাড়বো না, বুঝেছিস? রূপা আবার হেসে ফেললো এবং গভীর ভালোবাসায় বলে, আই লাভ ইউ বৃষ্টি। বৃষ্টিও রূপার কপালে চুমু খেয়ে চট করে বলে ওঠে, আই লাভ ইউ সো মাচ বেস্টি। 11/5/2026, বৃহস্পতিবার, সকাল 8টা। রূপা নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির সবার সাথেই কথা বলে। ক্যান্ডিকে নিজের কোলের কাছে জড়িয়ে ধরে বাড়ি থেকে পা বাড়ায়। তার সাথে বের হয় বৃষ্টিও। সে তার বাবার না আসা পর্যন্ত রূপার সাথে হোস্টেলেই থাকবে। বেস্ট ফ্রেন্ড তো এই কঠিন সময়ে বেস্ট ফ্রেন্ডের সাথেই থাকবে, এটা স্বাভাবিক। তাই বৃষ্টি হোস্টেলে যাওয়ার এই সিদ্ধান্তে নিয়ে বাড়ির আর কেউ কোনো আপত্তি তোলে না। রূপার পরনে আজ একটা মিশমিশে কালো রঙের জর্জেট থ্রি পিস। খুব সকালে গোসল করে নেওয়ায় তার ভেতরে চুলগুলো পিঠের উপরে খোলাই রাখা, যা কালো পোশাকের উপরে এক অদ্ভুত বিষণ্ণতা তৈরি করেছে। বৃষ্টি আর রূপা দুজনে ধীর পায়ে বাড়ির বাহিরে এসে দেখে বাড়ির সবাই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আকাশ গম্ভীর মুখে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরে আছে। সে দুজনকে হোস্টেলে দিয়ে আসবে। বৃষ্টি সবার কাছ থেকে বিদায় নিয়ে পেছনে সিটে উঠতে গেলে আকাশ আচমকা স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরে বেশ কড়া গলায় বলে, ওঠেন। আমি কারো গাড়ির ড্রাইভার না, সামনে বসতে পারলে বসো, না হলে গাড়িতে ওঠার দরকার নেই। আকাশের এই আসমিক রুক্ষ কথা শুনে বৃষ্টি থমকে যায়। সে আর গাড়িতে পা না রেখে না বাড়িয়ে অপরাধের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি সামলাতে শিল্পী রহমান দ্রুত এগিয়ে এসে বৃষ্টিকে সান্ত্বনা সুরে বলে, তুমি সামনে বসো মা। শিল্পী রহমানের কথা শুনে বৃষ্টির বুকের ভেতরটা হুট করে ধক করে উঠলেও সে নিজেকে সামলে দেয়। আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সে ধীর হাতে সামনে ডোরটা খোলে। বেশ জড়সড় হয়ে আকাশের পানে পাশের সিটে বসে পড়ে। রূপা সবার সাথে শেষবারের মতো কথা বলে গাড়ির পেছনে দরজার সামনে আসতেই হুট করে তার চোখ চলে যায় দোতলার বেলকনির দিকে। মুহূর্তে তার বুকের ভেতরটা তীব্রভাবে ধুকপুক করে ওঠে। বাঁধনের রুমের বেলকনিতে দুই হাতে পকেটে গোছে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে বাঁধন। পরদিন কাল রাতের সাদা টি শার্ট আর কালো ট্রাউজার, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে লেপটে আছে। বাঁধনের তীক্ষ্ণ আর অশান্ত চাহনি নিচে দাঁড়িয়ে থাকা রূপার উপরে এসে থমকে আছে। রূপার এক সেকেন্ডও সেই চাহনি সহ্য করতে পারে না। সে চট করে চোখ নামিয়ে নেয়, চুপচাপ গাড়ির দরজা খুলে পেছনের সিটে উঠে বসে। গেটে দারোয়ান তাড়াতাড়ি এসে লাগেজগুলো গাড়ির পেছনে ডিক্কিতে তুলে দেয়। আকাশ কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়িটা বাড়ির মেইন গেট মেলে দিয়ে ধীরগতিতে বের হয়ে যায়। দোতলার বেলকনিতে দাঁড়িয়ে থাকা বাঁধনের দৃষ্টি কিন্তু সরেনি। সে এক দৃষ্টিতে গাড়ির পেছনে কাজটার দিকেই তাকিয়ে আছে, গাড়িটা তার চোখের সীমানা থেকে পুরোপুরি মিলিয়ে যাওয়া পর্যন্ত। দেখতে দেখতে গাড়িটা মূল রাস্তায় উঠে চোখের পলকে দ্রুত চলে যায়। গাড়িটার দৃষ্টি আড়াল হতেই বাঁধনের বুকের ভেতরটা একটা অদ্ভুত শূন্যতায় কেঁপে ওঠে। বাপাসটা কেমন যেন একটা হালকা তীব্র ব্যথার মোচড়ে অনুভব করে সে। বাঁধন একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে শূন্য হয়ে যাওয়া রাস্তার দিকে তাকিয়ে ওভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। কেটে যায় পুরো 5টা দিন। 16/5/2026, মঙ্গলবার। বাঁধনের চেরা জীবনটা সেদিনের পর থেকে যেন পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছে। এক অদ্ভুত দম বন্ধ করা শূন্যতায় তাকে চারিপাশে থেকে গ্রাস করে ফেলেছে। এই দীর্ঘ 5টা দিনে রূপাকে একটা নজর দেখেনি সে। বুকের ভেতরটা প্রতি মুহূর্তেই পাগলের মতো ছটফট করেছে। মেয়েটাকে শুধু একটিবার চোখের সামনে দেখার জন্য, তার একটুখানি কণ্ঠস্বর শোনার জন্য। সে কোনো অফিসিয়াল কাজে মন বসাতে পারছে না। চারিপাশে সবকিছু ভীষণ বিরক্তিকর লাগে। সে কিছুতেই নিজের মনকে বুঝিয়ে উঠাতে পারছে না। একরকম অদ্ভুত অনুভূতির আসলে মানে কি
কেন ওই সাধারণ মেয়েটাকে তাকে অতটা তীব্রভাবে নিজের দিকে টানছে। অন্যদিকে রূপার আসল পরিচয়টাই বের করতে পারছে না সে। কোনো একটা ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না যা দিয়ে আসল সত্যটা উদ্ঘাটন করবে। রজনী রহমান মুখোশ টেনে ছিঁড়ে তার উপরে অ্যাটাক নেবে। সব মিলিয়ে বাঁধন মানসিকভাবে একদম বিপর্যস্ত, পাগল প্রায় অবস্থা। রাত 9টার দিকে বাঁধন বাইকটা নিয়ে জনশূন্য রাতের রাস্তায় একাকী দাঁড়িয়ে থাকে। মন মেজাজ একটুও ভালো লাগছিল না বলে সে আজ ডিউটিতে পর্যন্ত যায়নি। ভেতরে কেমন যেন একটা তীব্র চটপটানি কাজ করেছে। মনে হচ্ছে এখনই বাইক ছুটিয়ে রূপার কাছে চলে যেতে। রাস্তার ধারে বাইকের সাথে এলান দিয়ে 2 হাত বুকের উপরে শক্ত করে ভাঁজ করে রাতের অন্ধকার আকাশের দিকে তাকিয়েছে বাঁধন। শরীরে জড়িয়ে রাখা সাদা শার্ট আর কালো প্যান্ট। রাতে ঠান্ডা বাতাসে তার কপালে এসে পড়ে চুলগুলো কিছুটা এলোমেলো ভাবে উড়েছে। হুট করে পকেট থেকে ফোনটা বের করে তীব্র শব্দে বেঁচে ওঠে। সে চট করে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকায়। অখিলের নাম্বার থেকে কল এসেছে। বাঁধন কোনো দেরি না করে দ্রুত কলটা রিসিভ করে ওপাশ থেকে অখিলের হাঁপাতে বলা রক্তাক্ত কণ্ঠস্বর ভেসে আসে। বাঁধন, কোথায় তুই? জলদি সেদিনের জঙ্গলে আয়। বেশি কিছু বলতে পারছি না রে, আমার পায়ে গুলি লেগেছে, নিজেকে আর ধরে রাখতে পারছি না, যে কোনো সেকেন্ডে জ্ঞান হারিয়ে। পুরো কথাটুকু শেষ করার আগেই ওপাশের লাইনটা হুট করে কেটে যায়। বাঁধন চরম উৎকণ্ঠায় চিৎকার করে বলে ওঠে, হ্যালো অখিল, শুনতে পাচ্ছিস? ও শিট, হ্যালো। স্ক্রিনে তাকিয়ে দেখে কলটা সত্যিই কেটে গিয়েছে। সে পাগলের মতো আঙ্গুল চালিয়ে আবারও অখিলের নাম্বারে কল ব্যাক দেয়, কিন্তু এবারে ওপাশ থেকে রোবোটিক কলার ফোন বন্ধ দেখায়। বাঁধন তাতে দাঁত চেপে আর চরম ক্ষোভে আর আশায় নিজের মনে বলে ওঠে, ড্যাম ইট, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইক স্টার্ট দিয়ে পুরো গতিতে এক্সিলেটর চেপে ধরে। তীব্র কালবৈশাখী ঝড়ে গতিতে বাইক নিয়ে সে ছুটে যায় সেদিনের সেই অভিশপ্ত জঙ্গলের দিকে। সেখানে রাতের আধারপুরে একটা অচেনা মেয়ে তাকে এসে নিশ্চিত মৃত্যুর থেকে বাঁচিয়েছিল। বাঁধন সেই জঙ্গলে এসে পৌঁছাতে কানে আসে ঠাস ঠাস গুলির শব্দ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা আজ করতে পেরে সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট করে না। সে দ্রুত জঙ্গলের ভেতরে ঢুকতে গেলেও আড়ালে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবলের হাঁপাতে এসে বাঁধনের সামনে দাঁড়ায়। সে তড়িঘড়ি করে একটা সেলুট ঠুকে অত্যন্ত আতঙ্কিত গলায় বলে ওঠে, স্যার, ভেতরে যাবেন না স্যার, ওখানে কিছু ইন্টারন্যাশনাল স্মাগলার মডার্ন আর্মস নিয়ে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের বেশ কয়েকজন ফোর্স অলরেডি ইনজোর্ড হয়েছে। আমরা হাইওয়েতে রুটিন ডিউটিতে একটা ট্রাক সাসপেন্ড করে চেক করেছিলাম স্যার। হুট করে ওটার ভেতরে ড্রাগের একটা বড় চালান পাওয়া যায়। আমরা অ্যাকশনে যাওয়ার আগে ওই ট্রাকের ড্রাইভারের সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে ওই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। আমরা পিছু নিলে ওরা আমাদের টার্গেট করে ফায়ার ওপেন করে। সেলফ ডিফেন্স আমরাও পাল্টা গুলি চালাই স্যার। আমরা রিভলভারের অ্যামো শেষ হয়ে যাওয়ায় আমি অনেক কষ্টে ব্যাকআপের জন্য বাইরে বেরিয়ে আসি স্যার। ওসি অখিল স্যারকেও ইনফর্ম করা হয়েছিল। তিনি খবর পাওয়া মাত্রই সব রিস্ক নিয়ে এই একাই জঙ্গলের ভেতরে পুশিন করেছেন। অখিল ভেতরে আছে, তার ফোনে সে বলেছিল তার পায়ে গুলি লেগেছে। তার মানে অখিল এই মুহূর্তে ভেতরে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছটফট করছে। এই সত্যটা মাথাচাড়া দিয়ে উঠতেই বাঁধনের ভিতরে এসপি সত্তা যেন খ্যাপা নেকড়ের মতো জেগে ওঠে। সে নিজের সেফটির তোয়াক্কা না করে কোনো প্রোটেকশন ছাড়াই এক ঝটকায় জঙ্গলের ভেতরে গভীর অন্ধকারের দিকে ছুটে চলে যায়। পেছন থেকে কনস্টেবল স্যার, ভেতরে যাবেন না স্যার, ওটা ডেঞ্জারাস জোন বলে বারবার চিৎকার করে ডাকলেও বাঁধন সেই ডাক কানেই নেয় না। জঙ্গলের ভেতরে দৃশ্যটা আরও বিভীষিকাময়। গাছপালার আড়াল থেকে পুলিশ ফোর্সরা অনবরত ফায়ার করেছে আর ওপাশ থেকেও বৃষ্টির মতো গুলি দিয়ে আসছে। বাঁধনকেও কভার করা ছাড়াই ওভাবেই এগিয়ে আসতে দেখে একজন সাব ইন্সপেক্টর পজিশন ছেড়ে দ্রুত তার সামনে এসে সেলুট দিকে বাকুল হয়ে বলেন, স্যার প্লিজ লিভ দিস প্লেস। আপনার কাছে কোনো ওয়েপন নেই স্যার? ওরা সংখ্যায় অনেক বেশি আর সবার হাতে অটোমেটিক চাইনিজ রাইফেল আর দামি রিভলভার আছে। যে কোনো মুহূর্তেই আপনার বডিতে গুলি লেগে যেতে পারে স্যার। প্লিজ আপনি সেফ জোনে চলে যান। বাঁধন তার কোনো কথাই শোনে না। তার চোয়াল শক্ত, চোখ দুটো চারিপাশে অন্ধকারের মাঝে শুধু আখিলকে খুঁজে বেড়াচ্ছে। সে সাব ইন্সপেক্টরকে এক হাতে তুলে থামিয়ে দিয়ে অত্যন্ত কড়া গলায় গম্ভীর গলায় বলে, স্টার্ট আপ অ্যান্ড জাস্ট হোল্ড ইউর পজিশন। ওয়ান অফ মাই বেস্ট অফিসার্স is in great danger inside. I have to fight him about. কথাটা বলেই সে আড়ালে গিয়ে অখিলকে খুঁজতে থাকে। খুঁজতে হুট করে একটা সন্ত্রাস গুন্ডার ঝোপের আড়াল থেকে সোজা বাঁধনের সামনে চলে আসে। বাঁধনকে একা এবং নিরস্ত্র পেয়ে গুন্ডাটার ক্রুর হেসে তার বুক বরাবর রিভলভারটা তাক করে ট্রিগার চাপতে যায়। ঠিক তখনই অন্ধকার পড়ে কোথাও থেকে যেন ঝড়ো হাওয়ার গতিতে একটা ধারালো তীর ছুড়ে এসে সরাসরি বিঁধে যায় গুন্ডাটার ডান হাতে। মুহূর্তের মধ্যেই গুন্ডাটার হাত থেকে রিভলভারটা মাটিতে ছিটকে পড়ে। সে তীব্র ব্যথায়
নিজের হাতটা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে কুঁকড়ে ওঠে। গুন্ডাটার হাত পিঠে থাকা সেই পরিচিত তীরটা দেখা মাত্রই বাঁধনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। মস্তিষ্কে মুহূর্তের মধ্যে একটা তীব্র বিদ্যুৎ খেলে যায়। সেদিন রাতেও ঠিক একইভাবে একটা মেয়ে তীর ছুঁড়ে তার জীবন বাঁচিয়েছিল। তার মানে সেই রহস্যময়ী মেয়েটা আবার এসেছে। বাঁধন উন্মাদের মতো চারিপাশে ঘন অন্ধকারের দিকে তাকায়। গাছের মগডালে আর ঝোড়ঝাপের আড়ালে তীক্ষ্ণ দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে, কিন্তু চারিপাশে ততটা নিদ্রাচ্ছন্ন অন্ধকারটায় কাউকে স্পষ্ট দেখা যায় না। অবশেষে কাউকে না পেয়ে সে আর সময় নষ্ট করে না। সে চট করে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা গুন্ডাটার রিভলভারটা নিজের হাতে তুলে নেয়। তারপর ঠাঁটা মাথায় এক চুলো দয়া না দেখিয়ে সরাসরি ওই গুন্ডাটার পায়ে একটা গুলি চালিয়ে দেয়। গুন্ডাটা চিৎকার করে উঠতেই বাঁধন নিজে ফোনটা বের করে স্পেশাল ফোর্সকে ডায়াল করে অত্যন্ত রাশভারী এবং কমান্ডিং ভয়েসে বলে ওঠে, লিসেন টু মি, বি কেয়ারফুলি। জঙ্গলের নর্থ সাইডে চলে এসো, কুইক। এখানে একটা ক্রাইম সাসপেক্টের পায়ে আমি গুলি করেছি। কাম অ্যান্ড অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। বাঁধন পরিস্থিতির গুরুত্ব বুঝে ঝোপের আড়ালে পজিশন দেয়। চারিপাশ থেকে ধেয়ে আসা বুলেটের জবাব দিতে সেও লুকিয়ে লুকিয়ে ফায়ার করতে বাধ্য হয়। গুটগুটে অন্ধকারের মাঝেও সতর্ক পায়ে হাঁটতে হাঁটতে হুট করে কারো একটা নিথর বডির সাথে তার পা ঢুকে যায়। হোঁচটকে বাঁধন প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে নিজের শরীরের ভারসাম্য ধরে রাখে সে। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিচে ধরতে বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। নিচে রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে আছে অখিল। তার পায়ে গুলির ক্ষত থেকে অনবরত রক্ত ঝরেছে। বাঁধন বুকে একটা তীব্র ধাক্কা খেয়ে মুহূর্তেই হাঁটু করে বসে অখিলের মাথাটা নিজের কোলে তুলে নেয়। সে অখিলের কালে আলতো করে চাপুরে বাকুল কণ্ঠে বলে ওঠে, অখিল, অখিল, চোখ খুল, ওপেন ইউর আইস ম্যান, ও গড। কিন্তু অখিলের কোনো সারা শব্দ পাওয়া যায় না। বাঁধন এক মুহূর্তের সময় নষ্ট না করে তড়িঘড়ি ফোনে আবার ফোর্সকে কল দেয়। চারিপাশে চেনা জায়গাটা এক নজরে দেখে নিয়ে যে তীব্র গলায় কামান্ড করে, লিসেন টু মি। জঙ্গলের বাম দিকের একটা শেওড়া গাছ আছে, দ্রুত গাছটার কাছে আসেন ফার্স্ট। বাঁধনের লোকেশন ট্র্যাক করে কথা অনুযায়ী দ্রুত দুজন পুলিশ অফিসার সেখানে এসে হাজির হয়। বাঁধন তাদের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে অখিলকে এই ডেঞ্জার জোন থেকে বের করে ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। অফিসার দুজন স্ট্রেচারের মতো করে দ্রুত অখিলকে তুলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। অখিলকে সেফ জোনে পাঠিয়ে বাঁধন ভেতরের ক্রোধ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। সে পাখির মতো নিঃশব্দে পা ফেলে একটা গুন্ডার পেছনে এসে দাঁড়ায়। গুন্ডাটি যখন ফায়ার করতে ব্যস্ত, ঠিক তখনই বাঁধন চুপচাপ পেছন থেকে তার চিবুকে ঠান্ডা রিভলভারের নলটা তাকিয়ে অত্যন্ত ঠান্ডা ও নিষ্ঠুর গলায় বলে ওঠে, ডোন্ট ইভেন ট্রাই টু মুভ। নড়াচড়া করলে একদম গুল্লি উড়িয়ে দেব। ভয়ে গুন্ডাটা হাত তুলে ফেলে। এভাবেই নিজে নিখুঁত রণকৌশল খাটিয়ে বাঁধন একে একে 8টা গুন্ডাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ধীরে ধীরে জঙ্গলের ভেতরে গুলির শব্দ কমে আসে, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে 2-1 ছাড়া বাকি প্রায় সব গুন্ডাই ধরা পড়ে গিয়েছে। পরিস্থিতি শান্ত ভেবে বাঁধন কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ মুখোমুখি দুটো গুন্ডার সামনে পড়ে যায়। আচমকা এসপিকে সামনে পেয়ে গুন্ডা দুটোর সাথে সাথে বাঁধনের বুক বরাবর রিভলভার তাক করে। বাঁধন বিন্দুমাত্র ভয় না পেয়ে উল্টো গর্জে উঠে বলে, ভালো ভালো বলছি, সারেন্ডার কর, না হলে যদি একবার ধরতে পারি পাছা দিয়ে রক্ত বের করে দেব। কিন্তু গুন্ডা দুটো কোনো কথা না শুনে একসাথে বাঁধনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাঁধন চোখের পলকে ডাইভ দিয়ে পাশে সরে যায় এবং আড়াল থেকে ওদের লক্ষ্য করে পাল্টা ফায়ার শুরু করে। এদিকে একটা গুন্ডা সুযোগ বুঝে পুরোপুরি চুপচাপ হয়ে যায়। সে অন্য গুন্ডাকে ইশারায় অনবরত ফায়ার করে বাঁধনকে ব্যস্ত রাখার কথা বলে নিজে লুকিয়ে লুকিয়ে উল্টো দিক দিয়ে ঘুরে সোজা বাঁধনের পিঠে এসে দাঁড়ায়। সে বাঁধনকে পেছন থেকে আঘাত করার জন্য আশেপাশে তন্ন করে কিছু একটা খুঁজতে থাকে এবং মুহূর্তের মধ্যে মাটিতে থাকা একটা মোটা লাঠি পেয়ে যায়। গুন্ডাটা লাঠিটা উঁচিয়ে বাঁধনের মাথায় সজোরে আঘাত করতে যাবে, ঠিক তখনই বাঁধন বাতাসের স্পষ্ট শব্দ পেয়ে বিদ্যুৎ গতিতে সামনে ঘুরে যায়। সে কোনো সুযোগ না বুঝে গুন্ডাটার বুক বরাবর সজোরে একটা লাথি বসিয়ে দেয়। লাথির চোটে এক ছিটকে মাটিতে গিয়ে পড়ে গুন্ডাটা। বাঁধন রাগে অন্ধ হয়ে গুন্ডার ওপরে চড়ে বসে এবং নিজের শক্ত হাত দিয়ে ইচ্ছে মতো কিলকুচি মারতে মারতে বলতে থাকে, জেলে আদর খাওয়ার খুব শখ হয়েছে তাই না? ইউ ডোন্ট আ পিস অফ মি। তার আগে একটু আমার আদর খা, স্পেশাল আদর। বাঁধন এখন গুন্ডাটাকে মারতে ব্যস্ত। ঠিক তখনই হুট করে তার পেছন থেকে অন্য গুন্ডাটা এসে একটা ভারী ইট দিয়ে বাঁধনের মাথায় সজোরে আঘাত করে। আসমিক এই প্রচণ্ড আঘাতে বাঁধনের মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে যায়। সে তীব্র ব্যথায় আর্তনাদ করে ওঠে, আহ শিট। মুহূর্তের মধ্যেই বাঁধনের মাথা ফেটে ফিনকিতে রক্ত পড়তে শুরু করে। তীব্র যন্ত্রণায় মাথাটা চেপে ধরে বাঁধন মাটির উপরে লুটিয়ে পড়ে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে। গুন্ডা দুটো এই সুযোগে ক্রূর হাসিতে ফেটে পড়ে এবং বাঁধনের বুক বরাবর রিভলভার তাক করে তাকে শেষ করে দেওয়ার জন্য টিকারে আঙ্গুল চালায়।
ঠিক তখনই হুট করে তাদের পেছন থেকে অন্ধকার পড়ে কেউ একজন এসে দুজনের গলায় ধারালো লম্বা তলোয়ার ঠেকায়। নিজেদের গলায় যমদূতের মতো ধারালো লম্বা তলোয়ারের স্পর্শ পেতেই গুন্ডা দুটো পুরোপুরি শরীর ভয়ে কাঁপতে শুরু করে। আর তখনই পেছন থেকে একটা গম্ভীর অথচ মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, গুলি ফেলেন, নয়তো একটানে তলোয়ারটা গলায় জ্বালিয়ে দেব। মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে কণ্ঠ দুটো আর সাহস পায় না। তারা কাঁপতে কাঁপতে হাত থেকে রিভলভারগুলো মাটিতে ফেলে দেয়। সেই চেনা মেয়েলি কণ্ঠস্বর কানে আসতেই বাঁধন তার প্রায় বজে আসা ঝাপসা চোখ দুটো মেলে সামনে তাকায়। মুহূর্তে তার বুকের ভেতরটা একটা অজানা আবেশে কেঁপে ওঠে, কারণ আজকেও তার বাচ্চাতে ঠিক সেই মেয়েটা এসেছে। বাঁধন ভাঙা গলায় অতি সূক্ষ্ম সুরে বিড়বিড় করে বলে, কে কে তুমি? মেয়েটি কোনো উত্তর দেয় না। সে চট করে নিজের সাথে থাকা একটা মোটা রশি বের করে এক চক্করে গুন্ডা দুটোর গলায় ফাঁসের মতো আটকে দেয়। তারপর কোনো দয়া না দেখিয়ে টানতে টানতে দুটোকে একটা মোটা গাছের কাছে নিয়ে যায় এবং সেই গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। ওদের বেঁধেই মেয়েটি দ্রুত পায়ে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা বাঁধনের কাছে। বাঁধনের গায়ের ধবধবে সাদা শার্টটা ততক্ষণে নিজেরই রক্তে মাখামাখি হয়ে লাল হয়ে গিয়েছে। বাঁধন আধো আধো ঝাপসা চোখে অপলক তাকিয়ে থাকে মেয়েটার দিকে। সেদিনের মতোই মেয়েটির মুখটা কাপড়ে ঢাকা, শুধু একজোড়া মায়াবী বাদামি চোখ দেখা যাচ্ছে। বাঁধনের মাথা পিঠে রক্তারক্তি অবস্থা দেখে মেয়েটার চোখ দুটো ছলছল করে ওঠে, এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে আর দেরি না করে নিজের পরিহিত সাদা জামার নিচের অংশটা অনেক কষ্টে দাঁত দিয়ে কামড়ে ধরে হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। সেই কাপড়ের টুকরো দিয়ে সে পরম মমতায় বাঁধনের মাথাটা শক্ত করে বেঁধে দেয়, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। কাজ শেষ করে মেয়েটি সেখান থেকে আর এক মুহূর্ত দাঁড়াতে চায় না। সে যেই উঠে চলে যাবে আচমকা বাঁধন নিচে সে শক্তিটুকু দিয়ে তাকে তার হাতটা শক্ত করে ধরে হ্যাঁচকা টানে মারে। হঠাৎ এই টানে মেয়েটা নিজের ভারসাম্য রাখতে পারে না, সরাসরি লুটিয়ে পড়ে বাঁধনের চওড়া বুকের ওপরে। স্তব্ধ জঙ্গলের মাঝে দুজনে চোকাচোকি হয়। বাঁধন মেয়েটার সেই চেনা বাদামি চোখের দিকে তাকিয়ে বাকুল স্বরে বলে ওঠে, কে তুমি? এভাবে বারবার আমাকে বাঁচিয়ে কেন পালিয়ে যাও? কেন আমার সামনে আসো না তুমি? মেয়েটি কোনো উত্তর দেয় না। সে তীব্র অস্বস্তি আর তাড়াহুড়ো করে বাঁধনের বুকের উপর থেকে উঠতে যায়, কিন্তু বাঁধন তার এই দুর্বল শরীরেও সমস্ত শক্তি সঞ্চয় করে এক ঝটকায় মেয়েটার সরু কোমরটা দুই হাতে দিয়ে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। হুট করে বাঁধনের এই পুরুষালী ও নিবিড় স্পর্শে মেয়েটার পুরো শরীর কেঁপে ওঠে। সে লজ্জায় আর ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয়। বাঁধন তার সেই বন্ধ হয়ে যাওয়া মায়াবী মুখের দিকে তাকিয়ে একরোখা জেদ নিয়ে বলে, আজ 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 তোমাকে না দেখে আমি কোনোভাবেই ছাড়বো না। মুহূর্তের মধ্যে মেয়েটির চোখ মেলে তাকায় এবং পুরোপুরি শক্তি খাটিয়ে বাঁধনের বুকের উপর থেকে ওঠার জন্য ছটফট করতে শুরু করে। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যেই একটু উপরের দিকে ওঠে, অমনি বাঁধন সুবর্ণ সুযোগ পেয়ে এক হাত বাড়িয়ে মেয়েটার মুখ থেকে কাপড়ের টুকরোটা একটানে খুলে ফেলে। আর সাথে সাথে চাঁদের আলোর মতো নিমিষে অন্ধকার ফুরে বেরিয়ে আসে মেয়েটির সেই চেনা অপরূপা মুখখানা। চোখের সামনে সেই মুখটা উন্মোচিত হয়ে বাঁধনের চোখ জোড়া একটা তীব্র তৃষ্ণার্ত চাহনি স্থির হয়ে যায়।